ভালোবাসা এক ভয়ঙ্কর জিনিস। প্রবল ভালোবাসা থেকে যেমন নতুন জীবন শুরু করা যায়, তেমনি প্রবল ভালোবাসায় একটা জীবন নিয়েও নেওয়া যায়। নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সেই রকমই একটা গল্প শোনাব। আজ তোমরা শুনবে প্রখ্যাত সাহিত্যিক পাঁচকড়ি দের কাহিনী খুনে প্রতিশোধ। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, খুনে প্রতিশোধ। দুইজনই চুপচাপ বসে আছি। কারোর মুখেই টু শব্দটি নেই। রাত তখন ৯ করে প্রায় অনেকই হয়েছে, সুতরাং চারপাশের নিঝুম পরিবেশটাও আমাদের মতনই একদম নীরব। তবুও এই নিথর আবহকে খান খান করে দিচ্ছে কেবলমাত্র আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। কিছুক্ষণ পরে আমি পকেট থেকে ঘড়িটা বের করে সময় দেখলাম। ইস, রাত ১টা বেজে গিয়েছে। আমার মুখে সময়টার কথা শুনে যোগেশবাবু আমার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। তারপরেই হঠাৎ কি মনে হতে উঠে গিয়ে শশব্যস্ত পায়ে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। এভাবে আরও কিছুক্ষণ সময় কেটে গেল। আচমকা তিনি হাঁটা থামিয়ে আমার ঠিক পাশের বিছানাটায় হন্তদন্ত হয়ে এসে বসে আমার হাত দুটো চট করে নিজের হাতে নিয়ে বিনীত গলায় বলতে লাগলেন, আপনার সদয় ব্যবহারে আমি চিরঋণী হয়ে রইলাম। আপনার মতন দয়ালু, ভালো মনের, সরল মানুষ আমি আমার ইহজীবনে আর একটাও দেখিনি। আপনি এর আগে আমায় অনেক কথাই জিজ্ঞেস করলেন, কিন্তু আমি সেই সমস্ত প্রশ্নের ঠিকভাবে উত্তর দিতে পারিনি। আমি যে এখন ঠিক কী অবস্থায় আছি সেটা যদি আপনি একবার ভেবে দেখেন, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমার মনের মধ্যে এখন কী তোলপাড় চলছে। কিন্তু বিশ্বাস করুন, এসব কিছুর জন্য আমি দায়ী নই। এসবে আমার কোনো দোষ নেই। হ্যাঁ, আমি জানি আপনি আমার থেকে আমার সম্পর্কে অনেক কিছু জানার জন্য উৎসুক হয়ে আছেন। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সমস্ত কথা অকপটে স্বীকার করব। আর সেই কথাগুলো হবে শুধুমাত্র সত্যি কথা। আমি জানি আমি যদি সবটা আপনাকে সত্যি করে খুলে না বলি, তাহলে আমার বুকের ওপর যে জগদ্দল পাথরটা চেপে বসে রয়েছে সেটার ভার কিছুতেই নামবে না। ঘটনাটা যেরকম জটিল, ঠিক সেই রকমই রহস্যময়। তবে আমি নিশ্চিত আমি একবার শুরু করলে আপনি শেষ অবধি শুনতে চাইবেন সবটা। তাই আপনি দয়া করে যদি আমায় অভয় দেন, তাহলে আমি এখনই আপনাকে সমস্তটা খুলে বলতে পারি। ঘটনাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমি আপনাকে গুছিয়ে বলতে পারবো না, কিন্তু এইটুকু জোর দিয়ে বলতে পারি, অক্ষয়বাবু যে সত্যিই একজন দুরন্ত তুখোর গোয়েন্দা, সেটা এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। আমি বলছি, যদি কেউ কখনো কোনো রকম বিপদে পড়ে, তাহলে সে যেন গিয়ে অক্ষয়বাবুরই সাহায্য নেয়। আমার দৃঢ় বিশ্বাস, সঠিক সময়ে একদম নিরপেক্ষভাবে সকল সমস্যার সমাধান করবার মতন নৈতিক চরিত্র ও গুণাবলী তার মধ্যে আছে। যোগেশবাবু কথাগুলো একটানা বলে গেলেন। আমি তার কথার পরিপ্রেক্ষিতে সেরকম কিছু বললাম না, কিন্তু মুখে চোখের ভাবে ইশারা করে আমি তাকে বুঝিয়ে দিলাম যে তার সমস্ত কথা শুনতে আমি রাজি, আর সেজন্য আমার যথেষ্ট আগ্রহও আছে। এবারে আমি আরেকটু গুছিয়ে বসলাম, কেননা আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল আমি এখন এমন একটা ঘটনা শুনতে চলেছি যেটা আমার এতদিনের শোনা সমস্ত ধরনের রোমাঞ্চকর কাহিনীকে ছাপিয়ে যাবে। যোগেশচন্দ্র বলতে আরম্ভ করলেন, আপনি যদি কাউকে কখনো ভালোবেসে থাকেন, মানে তেমন নয়, একদম সত্যিকারের খাঁটি ভালোবাসা যাকে বলে, তো ঠিক সেই রকমভাবে আপনি যদি কখনো কাউকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন কি কঠিন, কি মর্মান্তিক কষ্ট আমি ভোগ করেছি। মাঝে মধ্যে বড় অবাক লাগে জানেন, যে এত যন্ত্রণা সহ্য করেও আমি এখনো কিভাবে বহাল তবিয়তে বেঁচে আছি। আমি ছোটবেলা থেকেই লীলাকে ভালোবেসে এসেছি।
আর এটাও ঠিক যে লীলাও আমাকে তার সর্বস্ব দিয়ে ভীষণ ভালোবাসতো। সেই ভালোবাসার কোনো তুলনা হয় না। আমি মরে গিয়েও কি কখনো ওকে ভুলতে পারবো জানি না। জানেন, ছোটবেলা থেকে শুনতাম আমার সঙ্গে নাকি লীলার বিয়ে হবে। তখন বয়স অল্প ছিল, নিতান্তই ছেলে মানুষ ছিলাম, তাই এখনকার মতন কোনো টান অনুভব করতাম না ওর প্রতি। কিন্তু সত্যি বলতে কি, লীলার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে থাকার কথাতে আমি কোনো এক অজানা কারণে ভীষণ খুশি হতাম। তারপর যত দিন পেরোতে লাগলো, ধীরে ধীরে সেই সব লুকিয়ে থাকা মোহ টান আমার কাছে আরো স্পষ্ট হতে থাকলো। আমাদের আর্থিক অবস্থা সেই রকম সচ্ছল যেহেতু ছিল না, তাই আমার সঙ্গে লীলার বিয়েতে লীলার বাবার খানিকটা আপত্তি থাকলেও ওর মায়ের এবং ভাই নরেন্দ্রনাথের প্রবল ইচ্ছে ছিল। নরেন্দ্রনাথ আমার সহপাঠী। তারপর একটা সময় লীলার বাবা এই বিয়েতে সম্মত হন। সুতরাং লীলা যে একদিন আমারই হবে সেই বিশ্বাস আমার মধ্যে একদম দৃঢ়ভাবে অটুট ছিল। এমন সময় ডাক্তারের পরামর্শে আমার অসুস্থ মাকে নিয়ে আমায় বৈদ্যনাথে যেতে হলো। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে গিয়ে মায়ের অসুস্থতা কমা তো দূরস্থ, দিনে দিনে তা আরো বাড়তে লাগলো। মা আর বাঁচলেন না। মা ছাড়া সংসারে আমার আর কেউ ছিল না। তাই মায়ের মৃত্যুর সাথে সাথেই সংসারের সঙ্গে সমস্ত সামাজিক বন্ধন ছিন্ন হয়ে গেল আমার। সমস্ত জগৎটাকে আমার শূন্য বলে মনে হতে লাগলো। উফ, কি অসহ্যকর সে একাকিত্বের পরিবেশ। আমার অবস্থা ক্রমেই আরো পড়তে শুরু করলো। হাতে টাকা নেই, মনে সুখ নেই, এইভাবেই এক পেট খিদে নিয়ে কোনো রকমে কষ্টে সৃষ্টে আমার দিন চলতে থাকলো। কিন্তু সত্যি বলতে কি, এত দুঃখ দারিদ্র্যের মাঝেও একমাত্র লীলাই আশার আলো ছিল আমার কাছে। কিন্তু কয়েক বছর পর দেশে ফিরে শুনলাম লীলা নেই, মানে লীলা আর আমার নেই। তার বিয়ে হয়ে গেছে, সে এখন অন্যের। তার কথা এখন চিন্তা করাও হয়তো আমার জন্য মহা পাপ। হায় ঈশ্বর, এই কথা শোনার আগে কেন যে আমার মৃত্যু হলো না সেটা ভাবলে এখনো আমার বুকটা ফেটে যায়। শুনলাম লীলার বাবাই নাকি জোর করে মেয়ের এই বিয়েটা দিয়ে দিয়েছেন। স্ত্রী আর ছেলের বারণ একেবারেই তিনি কানে তোলেননি। যার সাথে লীলার বিয়ে হয়েছে তার নাম শশীভূষণ। সে আমার অপরিচিত নয়, তার সঙ্গে এককালে আমার ভীষণ বন্ধুত্ব ছিল। খুব ছোটবেলায় শশীভূষণের বাবা মারা যান। মাথার ওপরে অভিভাবকের শাসনের হাত না থাকায় খুব অল্প বয়সেই সে এক প্রকার নিষ্ঠুর, খামখেয়ালি এবং ছন্নছাড়া প্রকৃতির হয়ে উঠতে থাকে। তার চরিত্রের উত্তরোত্তর এমন অবনতি দেখে আমি তার সঙ্গে মেলামেশা বন্ধ করে দিলাম। হঠাৎ যদি কখনো তার সঙ্গে পথে ঘাটে দেখাও হতো, তাহলে ওই একটু আধটু কুশল বিনিময় ছাড়া বন্ধুত্বপূর্ণ আর কোনো কথা হতো না। শশীভূষণের বছরে ১,০১২০০ মতন একটা আয় ছিল। তাতেই এবং প্রতি মাসে কিছু ধার দেনা করে তার সংসার, বাবুয়ানি, নারী সংসর্গ ও মদ্যপানের মতন কুকর্ম বেশ চলে যেত। ভাবতে গেলেই আমার গা জ্বালা করে উঠত যে ওই লম্পট, দুশ্চরিত্র, পতিতা অনুরক্ত মাতাল শশীভূষণই এখন আমার লীলার স্বামী। ক্রমেই লোকের মুখে এবং বিশেষ করে লীলার ভাইয়ের মুখে শুনলাম লীলার স্বামী লীলার প্রতি পশুর মতন বর্বরচিত ব্যবহার করে। এমনকি যেদিন খুব বেশি নেশা করে আসে সেদিন চরম পরিমাণে মারধর পর্যন্ত করে। আগেই বলেছি, নরেন্দ্রনাথ আমার সহপাঠী ছিল, তাই তার দিদির সঙ্গে হয়ে চলা এমন সব ভয়ানক অত্যাচারের কথাগুলো আমাকে বন্ধু মনে করে সে অকপটে বলে যেত। এমনকি নিজের বাবার এমন কাণ্ডজ্ঞানহীন কাজের জন্য তাকে ভৎসনা করতেও পিছুপা হতো না। যদিও অনুতাপে পুড়তে থাকা লীলার বাবা দেহ রেখেছেন বেশ কিছুদিন, সুতরাং তার করা এই ভয়ঙ্কর অন্যায়ের চরম পরিণাম তাকে দেখে যেতে হয়নি। এভাবে আরও একটা বছর কেটে গেল। লীলার স্বামী শশীভূষণের বাড়ি লীলার বাপের বাড়ি থেকে বেশি দূরে নয়, ওই 1 ঘন্টার মতন দূরত্ব হবে। কিন্তু তাও শশীভূষণ লীলাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পর এখনো একবারও বাপের বাড়ি আসতে দেয়নি। নরেন্দ্রনাথের কাছে শুনলাম
লীলারও নাকি সেই জন্য বিশেষ কোনো আগ্রহ ছিল না। বাবা মারা যাওয়ার সময় লীলা একটিবার তার বাপের বাড়ি আসার জন্য স্বামীকে অনেক অনুরোধ উপরোধ করেছিল, কিন্তু সেই পাষণ্ডটা স্ত্রীর কাতর নিবেদন নিমেষেই ফিরিয়ে দেয়। সেই থেকে লীলা আর বাপের বাড়ি আসার নাম মুখে আনত না। এই বছর পুজোর সময় লীলা কেবল একবার বাপের বাড়ি এসেছিল, অবশ্য দুর্গাপুজো উপলক্ষে নয়। লীলার মায়ের শরীরটা ভীষণ খারাপ যাচ্ছিল, তাই সে দেখতে এসেছিল। মায়ের আদেশে নরেন্দ্রনাথ শশীভূষণকে অনেক বুঝিয়ে হাতে পায়ে ধরে কেঁদে কেটে বোনকে নিজের বাড়ি নিয়ে এসেছিল কদিনের জন্য। তা আমি নরেন্দ্রর অসুস্থ মাকে দেখার জন্য প্রত্যেক দিন তাদের বাড়িতে যেতাম। সেদিনও গিয়েছিলাম। আসলে সেই বাড়ির দরজা সবসময় খোলা ছিল আমার জন্য। যখন ইচ্ছে হতো তখনই যেতাম, কোনো নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতাম না। সেদিন যখন যাই তখন সন্ধে নেমে এসেছে। শুক্লা অষ্টমীর চাঁদের জ্যোৎস্না তারা ভরা মেঘমুক্ত আকাশে ছেয়ে আছে। কাছেই নদীর কুলকুল করে বয়ে চলার মন্ত্রমুগ্ধ শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। চারপাশের প্রকৃতিতে তখন পুজোর মাতোয়ারা উল্লাস। পথে ঘাটে সকলে হর্ষধ্বনি তুলে আনন্দে নেচে বেড়াচ্ছে। কিন্তু হায়, তুষের আগুনে মরে যাওয়া আমি, সেই উচ্ছ্বাসের আবেগ আর কি বুঝবো। মনের মধ্যে যে ধিকি ধিকি আগুন ঠাঁই নিয়েছে তা আজীবন ভোগ করতে হবে আমাকে। যেদিকে তাকাই সকলেই যেন ভীষণ খুশি, কেবল আমি উদ্দেশ্যবিহীনভাবে কোনো এক ছন্ন ছাড়া পথিকের মতন ঘুরে বেড়াচ্ছি। বাড়ির সামনের দরজাতেই নরেন্দ্রর সঙ্গে আমার দেখা হলো। তখন সে ডাক্তারের বাড়ি যাচ্ছিল, তাই তার সঙ্গে কথা বিশেষ হলো না। আমি বাড়ির মধ্যে সোজা গিয়ে যে ঘরে নরেন্দ্রর মা ছিলেন সেই ঘরের দরজায় দাঁড়ালাম। গিয়ে দেখি বিছানায় নরেন্দ্রনাথের মা শুয়ে আছেন, আর তার ঠিক পাশেই বসে আছেন একজন শীর্ণকায় মহিলা। তিনি নরেন্দ্রর মায়ের মাথায় পরম স্নেহে ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছেন। কে ইনি? প্রদীপের ক্ষীণ আলোটা এসে সেই মানুষটার ফ্যাকাশে ক্লান্ত মুখের একপাশে ঠিকরে পড়েছে। প্রথমে চিনতে পারলাম না, কিন্তু পর মুহূর্তেই বুঝলাম এ যে লীলা। আজ 2 বছর পর লীলাকে দেখলাম, কিন্তু যা দেখলাম তা না দেখলেই ভালো হতো। লীলার সেই শরতের মেঘের মতো স্মিত রক্তিম মুখখানা আজ যেন রোদে ঝলসে যাওয়া কোমল ফুলের মতোই বিবর্ণ। বিষণ্ণ শুষ্ক দেহভঙ্গি আজ শ্রীহীন। ওর সেই আকর্ষণীয় প্রফুল্ল চপল চোখ দুটোতে আজ নেমে এসেছে গভীর কালো ছায়া। এক বুক যন্ত্রণা নিয়ে লীলাকে দেখতে লাগলাম আমি। কিছুক্ষণের মধ্যে আমার আপাদ মস্তক ভিজে গেল। কি আশ্চর্য! 2 বছরেই একজন মানুষের এমন ভয়ানক পরিবর্তন সম্ভব। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। বারবার তার দুয়ারে কোলাহল তুলতে লাগলাম এই বলে যে যার চিন্তার অধিকার এই জীবনে আমার আর নেই, কেন তার এইরকম মূর্তি তুমি আমার সামনে এনে প্রকাশ করলে ভগবান? আমার হৃদয় যন্ত্রণায় ভেঙে চুড়ে যাক, আমার অন্তরাত্মা আগুনে পুড়ে খাক হয়ে যাক, তবুও ক্ষতি নেই। কিন্তু তুমি এই লীলাকে সুখী করো, যেভাবেই হোক তাকে অন্ধকারের থেকে বের করে এনে ওর মুখখানা হাসিতে ভরিয়ে দাও। আমি আর কিছু চাই না। আমাকে দেখতে পেয়ে লীলা তার মাথায় ঘোমটা দিল। তাড়াতাড়ি উঠে গিয়ে জড়সড় হয়ে ঘরের বাইরে যেই না বেরোতে যাব, অমনি তার কপালের সঙ্গে দরজার কপাটটা এক ধাক্কা লাগলো। সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে পড়ল সেখানে। আমি খানিকটা অপ্রকৃতিস্থভাবে তাকে বললাম, লীলা বসো। তুমি কি আমাকে চিনতে পারোনি? আমার বিশ্বাস লীলাকে চিনতে প্রথমে আমার মনে যেমন একটা গোলমাল হয়েছিল, সেরকমই ওর মনেও কিছু একটা হয়েছে। কেননা এ লীলা সে লীলা নয়। ঠিক এমন সময় পাশের ঘরের ভেতর থেকে কোনো একটা দুগ্ধপোষ্য শিশুর করুণ কান্নার আওয়াজ ভেসে এলো। লীলা অত্যন্ত মৃদু ও কম্পিত স্বরে বলল, আসছি, তুমি বসো খানিকক্ষণ, যাচ্ছে এক্ষুনি। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি খুব চিন্তিত মনে রোগীর বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম।
লীলার মা তখন ঘুমিয়ে আছেন। তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়েছিলেন, তাই প্রথমটা আমি ঠিক বুঝতে পারিনি। তাই জিজ্ঞেস করলাম, এখন কেমন আছেন মাসিমা? আমার প্রশ্নেই মাসিমার ঘুম ভেঙে গেল। আমাকে দেখে বসতে বললেন। আমি তার বিছানার একপাশে বসলাম। তারপর তিনি বললেন, বিশেষ ভালো নয় বাবা, মনে হয় না এ যাত্রায় আর রক্ষে পাবো। নরেন থাকলো, লীলা থাকলো, ওদেরকে তুমি দেখো বাবা। আমি জানি তুমি ওদের নিজের আপনজনদের মতোই দেখো। এখন আর কেউ রইল না ওই দুটো ছেলে মেয়ের। যদিও জানি তুমি ওদের মাথার ছাতা হয়েই আছো। সেজন্য আমাকে বিশেষ কিছু বলতে হবে না মাসিমা। নরেন যে আমাকে বড় দাদার মতন ভক্তি করে তা কি আমি জানি না? আমি আজীবন তাদের মঙ্গল কামনা করব। এখন ঈশ্বরের ইচ্ছায় আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। না বাবা না, আর বাঁচার ইচ্ছে নেই। নরেনের জন্য ভাবি না, সে পুরুষ মানুষ, লেখাপড়া শিখেছে, বড় ঘরে তার বিয়েও দিয়েছি। আজ না হয় কাল সে ঠিক কিছু একটা করতে পারবে। দুর্ভাবনা হয় আমার লীলাটার জন্য। জামাই আমার মাতাল, বদরাগী। আমার অমন সোনার টুকরার মেয়েটা যা দশা করেছে, দেখলেই বুকটা কেমন মোচড় দিয়ে ওঠে। মেয়েটার জন্য যে আমি মরেও শান্তি পাবো না বাবা, মরেও শান্তি পাবো না। হ্যাঁ মাসিমা, এই মাত্র ওকে দেখলাম। প্রথমে তো আমি লীলাকে চিনতেই পারিনি। লীলা এখন সেই রকমই হয়েছে। লীলার একটা ছোট্ট ছেলে হয়েছে, দেখেছো? আগে না, পাশের ঘরেই লীলা ছিল। লীলার মা দুর্বল কণ্ঠে ডাক দিলেন, লীলা, ও লীলা, প্রবোধচাঁদকে একবার এ ঘরে নিয়ে আয় তো মা, তোর জগেশ দাদা দেখবে। যদিও খানিক আগে বাচ্চার কান্নার আওয়াজ আর লীলার ব্যতিব্যস্ততা দেখে ব্যাপারটা আন্দাজ করেছিলাম। একসময় লীলা তার বাচ্চাকে কোলে করে নিয়ে এসে ঘরে ঢুকল। দেখলাম সেদিনের সেই খেলনাবাটি নিয়ে খেলা লীলা বালিকে ভাত বানিয়ে, কচু পাতাকে ঘন্ট আর ইটের টুকরোকে মাছে পরিণত করে অসীম ক্ষমতা বলে পরমান্ন প্রস্তুত করতে পারত যে সদাহাস্য ছোট্ট লীলা, সে আজ মা হয়েছে। লীলা ঘরের মেঝেতে বসল। ছোটবেলায় দুজনে একসঙ্গে খেলেছি, ছোটাছুটি করেছি, ঝগড়া করেছি, ভাব হলে একসঙ্গে বসে গল্প করেছি। বুঝতে পারলাম না কেমন করে আর ঠিক কোন দিনই বা হঠাৎ সেই ছোটবেলার সুখ স্বর্গ থেকে বিতাড়িত হলাম। শুধু স্মৃতিগুলো রয়ে গেল। যদিও এখন সেই লীলা আর সেই লীলা নেই, এই যোগেশও আর সেই যোগেশ নেই, কিন্তু তারপরেও যে এটা সত্যি, লীলা আমাদেরই পাড়ার মেয়ে। তাকে আমি এইটুকু থেকে দেখে আসছি। আমাকে দেখে লজ্জা করার কোনো প্রশ্নই ছিল না। তবুও সে তার মাথায় খানিক ঘোমটা দিয়ে বসল। আমি সস্নেহে তার ছেলেকে কোলে তুলে নিলাম। সুন্দর টুকটুকে চাঁদপানা ছেলেটার মুখ, চোখ, কপালের গড়ন একদম লীলার মতো। বুঝলাম লীলাকে প্রবোধ দিতেই প্রবোধচাঁদের জন্ম, আর লীলাই তার সন্তানের এই নামখানা রেখেছে। এরপরে লীলার মা লীলার পোড়া ভাগ্যকে শতবার ধিক্কার দিয়ে আর পাষণ্ড জামাই সম্পর্কে নিন্দা করতে লাগলেন। তাতেই লীলার মলিন মুখটা আরও অপ্রসন্ন হয়ে উঠল। স্বামী নিন্দা মেয়েদের কাছে সবসময় অপ্রীতিকর। তার উপরে লীলা শিক্ষিত, উচ্চবংশের মেয়ে। লীলার স্বামী ভক্তি অটুট থাকুক, লীলার চরিত্রহীন স্বামী শুধরে গিয়ে দেবতুল্য হোক, ওরা দুটিতে সুখী হোক, তাতেই আমি সুখী। লীলার মা সে যাত্রায় রক্ষা পেলেন না। তার পবিত্র আত্মা পরলোকগত স্বামীর উদ্দেশ্যে চলে গেল।
2 মাস পরে বাপমা হারানো লীলা স্বামীর ঘরে উপস্থিত হলো, আর আগের মতো এবারেও দুর্ভাগা লীলা তার কাণ্ডজ্ঞানহীন মাতাল স্বামীর কাছে বারংবার অত্যাচারিত হতে লাগলো। আমি ক্রমশ ধৈর্য হারাতে লাগলাম। যেমন করে পারি লীলার কষ্ট দূর করতে হবে, কিন্তু কি উপায় করব? অনেক ভাবার পর ঠিক করলাম যে আগে তো শশীভূষণের সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল, সুতরাং তার সাথে আবার সেই বন্ধুত্বটা গড়ে তুলতে হবে। এভাবেই যদি তার সাথে মিলে মিশে ধীরে ধীরে ওই ঘৃণ্য চরিত্রের কিছুটা সংশোধন আমি করতে পারি, তাহলে সেটাই আমার সার্থকতা হবে। আমি এই ভেবেই এগোলাম এই কাজে। আমি প্রথমে মাঝে মধ্যে, তারপর প্রত্যেক দিন শশীভূষণের সাথে দেখা করতে আরম্ভ করলাম। আমাদের দুজনের মধ্যে আবার ঘনিষ্ঠতা বাড়ল, অত্যন্ত নিবিড় হয়ে আসতে লাগলো আমাদের বন্ধুত্ব। এখন তাদের বাড়িতে গেলে শশীভূষণ আমাকে যথেষ্ট খাতির করে। সত্যি বলতে কি, 2-4 দিনের মধ্যে কথায় কথায় আমি বুঝতে পারলাম শশীভূষণ লীলাকে অত্যন্ত ভালোবাসে। শুনে সুখী হলাম বটে, কিন্তু এই অত্যন্ত ভালোবাসার উপরে এই অত্যন্ত অত্যাচারের কারণ কিছুতেই নির্ধারণ করতে পারলাম না। যাই হোক, তার সেই মনোভাবে আমার মনের অনেকটা আশার আলো দেখা দিল। মনে হলো আমার প্রচুর উপদেশ, অনুরোধে উপরোধে তার গরলে ভরা নিকৃষ্ট মনের রং ক্রমেই পাল্টাচ্ছে। ঝুলকালিতে জড়িয়ে থাকা মানবিকতার পরিবর্তন হচ্ছে। আমি বহু শাস্ত্রবচনের কথা বলে আর ঐতিহাসিক ঘটনার উদাহরণ দিয়ে তাকে বোঝাতাম যে ধর্মপত্নীর প্রতি দুর্ব্যবহার করা অন্যায়, আর সেই শাস্ত্রকে অমান্য করা হলে তার জন্য ঘোর শাস্তি অনিবার্য। নরেন্দ্রনাথের সাথে একান্ত চেনা পরিচিতির জন্য এবং ওদের পরিবারের সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার জন্য আমার যেই অযাচিতভাবে উপদেশ দেওয়ার কিছুটা হলেও অধিকার আছে, তা শশীভূষণ বুঝত, আর ভবিষ্যতে যাতে আমার উপদেশ রক্ষা করে সে কাজ করতে পারে সেই জন্য নিয়মিত প্রতিশ্রুতি দিত। এইভাবে আমি তাকে অনেকটা প্রকৃতিস্থ করলাম। কিছুদিন সে আমার কথা রক্ষাও করেছিল বটে, কিন্তু হায়, পরে আবার সবকিছু যে কে সেই। যেদিন শশীভূষণ বেশি মদ খেত সেদিনই লীলার ওপর অত্যাচারের মাত্রা একেবারে সীমা ছাড়িয়ে যেত। তখন আমি উপদেশের পরিবর্তে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে তাকে যথেষ্ট তিরস্কার করতাম। কখনো সে চুপচাপ থাকতো, কখনো বা ভীষণ বিরক্ত হতো। ঠিক এমনই একদিন শশীভূষণ নেশার ঘোরে সরলভাবে কিছু সত্যি কথা, নিজের আত্মগ্লানির কথা আমায় বলতে লাগলো। ভাই যোগেশ, আমার মতিগতি যাতে কুপথে চালিত না হয় সেই জন্য তুমি অনেক চেষ্টা করেছো, তা আমি জানি। এসব যে আমি বুঝতে পারি না তা নয়, যদিও আমি মাতাল, কাণ্ডজ্ঞানহীন, তবু আমি তোমার মনের ভাবটা বেশ ভালোই বুঝতে পারি। তুমি আমাকে অনেক বুঝিয়েছ, বুঝিনি, ভৎসনা করেছো, সেটা যে শুধু আমার ভালোর জন্য সেটাও বুঝতে পারি। কিন্তু বুঝলে, এইসব বুঝে আর কি হবে? পেটে মদ পড়লেই আমার আর কিছু মনে থাকে না গো। বেঁচে থাকতে যে মদ ছাড়তে পারবো এমন কখনো হবে বলেও মনে হয় না। আগে চেষ্টা করলে যদিও বা পারতাম, এখন আর তা পারবো না। আমার মনের ভিতরে যে কিরকম বিষের বাতাস বইছে তার কে জানবে। এই মদ খেয়ে অনেকটা ভালো থাকি, এইটুকু নয়, এর ভিতরে অনেক কথা আছে। জেনে রেখো, এই পৃথিবীতে আমার মতো তোমার ঘোর শত্রু আর কেউ নেই। আমি জানি তুমি লীলাকে ভালোবাসতে, লীলার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু শশীভূষণের মুখে এইসব কথা শুনে আমি আপাদ মস্তক শিউরে উঠলাম, কিন্তু শশীভূষণ সেই দিকে লক্ষ্য না করে বলে চলল। আমি বুক চেপে রুদ্ধশ্বাসে তার এমন সব অমানবিক কথা শুনতে লাগলাম। কিন্তু লীলাও যে তোমাকে ভালোবাসে সে কথা বুঝতে আমি একবারও চেষ্টা করিনি। যেদিন আমি সেই অপরূপ সৌন্দর্যবতী লীলাকে প্রথম দেখলাম, সেদিন থেকেই তাকে লাভ করার একটা অদম্য আকাঙ্ক্ষা আমার সমস্ত হৃদয়টাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরল।
স্নেহ, মমতা, প্রেম, এইসব জিনিসের অস্তিত্ব যে আমার মনে আছে সে সম্বন্ধে আমার নিজেরই কখনো বিশ্বাস ছিল না। কিন্তু যেদিন এই দেবী প্রতিমার মতো অসীম মহিমাময়ী লীলাকে দেখলাম, শত শত সৎ প্রবৃত্তি যেন আমার হৃদয়ের দরজা খুলে বেরিয়ে এলো। সেই দেবী প্রতিমার অর্চনার জন্য আকুল হয়ে উঠলাম ভাই। খোঁজ নিয়ে জানলাম তোমার সঙ্গে তার বিয়ে হবে। সেই জন্য লীলার মা আর ভাই নরেন্দ্রনাথের যথেষ্ট আগ্রহ আছে। আর তোমার আর্থিক অবস্থা যেমনই হোক, তোমার সৎ চরিত্রের উপর তাদের অগাধ বিশ্বাস। এরপর আমি ঠিক কি করলাম জানো? নিজের অভীষ্ট সিদ্ধির জন্য যত তাড়াতাড়ি সম্ভব তাদের সেই সমস্ত বিশ্বাস আমাকে ভাঙতে হবে। তারপর তোমার অসুস্থ মাকে নিয়ে তুমি যখন বৈদ্যনাথে চলে গেলে, আমি সুযোগ খুঁজতে লাগলাম। তুমি যেদিন যাও তার 2 দিন আগে, মনে হয় যাওয়ার আগে তুমি শুনেছিলে হরিহর মুখোপাধ্যায়ের বিধবা মেয়েটাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানো, সেটা ছিল আমারই কাজ। আমি সেই বামুনের মেয়ে মোক্ষদাকে গ্রামের বাইরে কেউ যাতে খুঁজে বের করতে না পারে এমন একটা গোপন জায়গায় লুকিয়ে রেখেছিলাম। সমাজের চোখে মোক্ষদা যতই পাপী হোক, যতই দোষী হোক না কেন, এতে তার কোনো রকম হাত নেই। তোমাদের বৈদ্যনাথ যাওয়ার মাস 6 আগে আমার সঙ্গে মোক্ষদার আলাপ হয়। মিথ্যে বলবো না, মোক্ষদা আমাকে খুবই ভালোবাসত। এখনো সেই টান রয়েছে আমার উপর। আমি যদি তার সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতি নিবদ্ধ থাকতাম, তাহলে আজকের দিনটা অন্যরকম হলেও হতে পারত। যদি রূপ মাধুর্য পরিপূর্ণ লীলাকে দেখে আমার হৃদয়ের পরিবর্তন না হতো না, তাহলে বোধহয় পাপেই হোক আর পুণ্যেই হোক, মোক্ষদাকে নিয়ে এই জীবনে একরকম সুখী হতে পারতাম। কিন্তু সে কথা এখন থাক। এরপর কি করলাম শোনো। তারপর আমি গ্রামের মধ্যে রটিয়ে দিলাম মোক্ষদাকে অপহরণ করেছো তুমি। তাকে আগে পাঠিয়ে দিয়েছো বৈদ্যনাথ। সেখানে তাকে আলাদাভাবে কোনো একটা বাড়িতে রেখে অন্য একটা বাড়িতে তোমার মা আর তুমি মিলে ভাড়া থাকবে। এই রকম পরিকল্পনা করে মায়ের অসুস্থতাকে বাহানা বানিয়ে তুমি বৈদ্যনাথ গেছো। তারপর কতগুলো মিথ্যে প্রমাণ সাজিয়ে গ্রামের সকলের কাছে কথাটা খুব বিশ্বাসযোগ্য করে তুললাম আমি। নরেন্দ্র আর তার মা তোমাকে খুব ভালো করে জানেন। তারা এই কথাটায় প্রথমে ভীষণ অবাক হয়েছিল বটে, কিন্তু বিশ্বাস করেনি। তাতে যদিও আমার উদ্দেশ্য সফল হওয়ার পথে কোনো বাধা আসেনি, কারণ লীলার বাবা এতে অবাক হওয়ার মতো কিছুই দেখলেন না। খুব সহজেই বিশ্বাস করে নিলেন এই ঘটনা। তারপর আর এই জ্বলন্ত নোংরা হাতে একটা ছোট্ট কুঁড়িকে তার বৃন্ত থেকে ছিঁড়ে ফেললাম। নিজের হাতে শুধু নয়, তোমার, লীলার, মোট 3 জনের হৃদয় ছিন্ন করে চিতার আগুনে ছুঁড়ে ফেলে দিলাম আমি। কথাগুলো শুনে আমার শ্বাসরুদ্ধ হয়ে গেল। মনে হলো তখনই এই নরকের কীটকে পায়ের তলায় পিষে তার পিতৃদত্ত প্রাণটাকে এই পৃথিবী থেকে মুছে দিই। কিন্তু তখনই লীলাকে মনে পড়ল। সেই লীলা, এই দানব যে তারই স্বামী। আর সেই ছোট্ট প্রবোধচাঁদ, তার কি দোষ? তাকে কোন অপরাধে পিতৃহীন করব আমি? ঈশ্বর যেন কখনো আমার এই মতি না দেন। শশীভূষণকে মেরে কোনো লাভ নেই, কিন্তু সেই দিন থেকে প্রতিজ্ঞা করলাম, সৎ বা অসৎ যেমনই হোক, এই রাক্ষসের অত্যাচার থেকে লীলাকে মুক্ত রাখার জন্য প্রাণপণ চেষ্টা আমি করব।
আর তার জন্য যা যা করতে হবে আমি করবই করব। সপ্তাহের শেষে একদিন সন্ধ্যার কিছু পর আমি শশীভূষণের সঙ্গে দেখা করলাম। তখন সে একা একা তার একতলার বৈঠকখানার খোলা ছাদে বসে মদ খাচ্ছিল। কি জানি কেন সেদিন শশীভূষণ আমার সঙ্গে ভালোভাবে কথা বলল না। তার সেই অপ্রসন্ন ভাব দেখে বুঝলাম যে তার মনের অবস্থা আজ খুব একটা ভালো নেই। ক্রমে রাত 10টা বাজল। আমি ওঠার উদ্যোগ করছি দেখে শশীভূষণ বলল, এই চলো, আমিও নিচে যাব তোমার সঙ্গে। এই বলে উঠে এসে সেও আমার সাথে পথ চলতে শুরু করলো। বাড়ির সামনেই ছোট্ট একটা সুন্দর বাগান, চারিদিকে ফল আর ফুলের গাছ, নানা রকম রঙিন আলোয় বাগান বাড়িটা বেশ সুন্দর করে সাজানো। ছাদের সিঁড়ি থেকে নেমে আমরা সেই বাগানে এসে দাঁড়ালাম। তখন শশীভূষণ বলল, যোগেশ, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তার এহেন গম্ভীর গলায় এ কথা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। কাল থেকে তুমি আর এখানে আসবে না। তুমি যে মতলবে আমার বাড়ি আসা যাওয়া করছো, আমি মাতাল বলি কি তা বুঝতে পারি না ভেবেছো? আমি যে সে মাতাল নই, আমি যাতে মাতাল তাহলে ঠিক। তুমি যে খুব একটা সহজ লোক নও তা কি আমি আজ জানি না? চোরের উপর বাটপাড়ি করতে চাও তুমি? কথাগুলো বিদ্যুতের মতো আমার বুকে আছড়ে পড়ল। সেদিন তার নিজের মুখে এমন সব অমানবিক কথা শুনে আমার মধ্যে রাগের পারদ উত্তরোত্তর বেড়ে গেল। এতদিন শুধুমাত্র লীলার জন্য আমি কিছু বলতে পারিনি, কিন্তু আজ হঠাৎ শশীভূষণের এমন ঘৃণ্য কথাগুলো শুনে আগুনের মতন জ্বলন্ত ক্রোধ আমার মাথাকে চেপে ধরল। রাগটা সংবরণ করা আমার পক্ষে একান্তই অসাধ্য হয়ে উঠল। আমি দাঁতে দাঁত চেপে ওকে বললাম, শশীভূষণ, তুমি তুমি জানোয়ারের থেকে অধম। তোমার মন যেমন নোংরা, তাতে তুমি এসব না ভাবলে আর কে ভাববে? আমার মনের ভাব বুঝতে তোমার মতো নরকের কীটের এখনো অনেক দেরি আছে। শুধুমাত্র লীলার মুখের দিকে চেয়ে আমি তোমার ক্ষমার অযোগ্য অপরাধগুলো উপেক্ষা করে এসেছি এতদিন। শুধু লীলার জন্য? লীলা তোমার কে? কে হয় তোমার? তুমি বা লীলার কে হও? তার জন্য তোমার এত আন্তরিকতা কেন? আমি আমার স্ত্রীকে নিয়ে যা খুশি তাই করব, তাতে তোমার এত মাথা ব্যথা কিসের? আমি কি কিছু বুঝি না ভেবেছো? তোমার মতো ভণ্ড সাধু আমি অনেক দেখেছি। মারের চোটে গাধাও ছোটে। আর আমি তোমার মাথা থেকে লীলার চিন্তা বের করতে পারবো না? এই শশীভূষণ, আমি বেঁচে থাকতে তুমি লীলার গায়ে আর একটা আঁচড়ও কাটতে পারবে না, আমি বলে রাখলাম। এরপর যদি কোনো রকম অত্যাচারের কথা শুনি, সেই মুহূর্তে আমি তোমাকে খুন করে দেবো, এই বলে দিলাম। তাতে যদি আমায় ফাঁসির দড়িতে ঝুলতেও হয় তাহলেও আমার কোনো দুঃখ নেই। মনে রেখো, আমি আর কখনোই তোমাকে কোনোভাবেই ক্ষমা করব না। যা তো, যা যা, আমিও দেখি কে কাকে খুন করে। কান খুলে শুনে রাখ যোগেশ, আমি আগে লীলাকে খুন করব, তারপর তোকে। হ্যাঁ, তোকে। তারপর তোকে খুন করে আমার মনের সব জ্বালা মেটাবো। আজ যদি আমি লীলার রক্ত না দেখেছি, তাহলে আমার নাম শশীভূষণ নয়। দেখি তুই কি করতে পারিস, দেখি। শশীভূষণ তখন অত্যন্ত মাতাল হয়ে গিয়েছিল। তার সাথে আর কোনো কথা বলা যুক্তিসঙ্গত নয় মনে করে আমি তার বাগান থেকে বেরিয়ে এলাম। সে চলে গেল কি দাঁড়িয়ে রইল, একবারও সেটা ফিরে তাকিয়েও দেখলাম না। রাস্তায় এসে মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। নিজেকে বারবার ধিক্কার দিতে লাগলাম, কেন যে আমি শশীভূষণ কেমন রাগিয়ে দিলাম। এই রাগের চোটে আর মদের নেশায় আরও খেপে গিয়ে সে অভাগী লীলাকে না জানি আরও কতই না কষ্ট দেবে। হায় ঈশ্বর, এতদিন এত সয়েছি, তবে আজ কেন আমি এমন করলাম? কি কুক্ষণে কোন পাপীর মুখ দেখে যে আজ আমি শশীভূষণের সাথে দেখা করবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম তা জগদীশ্বরই জানেন। লীলার ভালো করতে গিয়ে উল্টে তার খারাপটাই আমি করে ফেললাম শেষ পর্যন্ত। মানুষ যা মনে করে নির্দয় ভগবান এমনিতেই তার উল্টোটা ঘটান। আমার মনে রাগের চোটে তখন কি যে গোলমাল বেঁধে গেল
আমি কি বলছি না বলছি তার কোনো রকম হুঁশই আমার ছিল না। আমি আমার মানুষ চোখে যেন দেখতে পাচ্ছি ওই বর্বর পশুটা গিয়ে আমার লীলার উপর আবার অকথ্য অত্যাচার চালাচ্ছে। এইসব কিছু ভাবতে ভাবতে আমার বুকটা যন্ত্রণায় পুড়ে ছারখার হয়ে গেল। ছটফট করতে লাগলাম মৃতপ্রায় মানুষের মতন। মনে হতে লাগলো কোনো একটা বিষাক্ত কীট যেন আমার বুকে দংশন করেছে এইমাত্র। আর সেই বিষের জ্বালায় আমি দগ্ধে দগ্ধে যাচ্ছি। আমি মুমূর্ষুর মতন এক বুক যন্ত্রণা নিয়ে ফিরে এলাম। হে প্রভু, তুমি তো জানতে এরপর কি ঘটতে চলেছে, তবে কেন তুমি বাধা দিতে এলে না? পরদিন সকালে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনার স্মৃতি থেকে কি আমি কখনো অব্যাহতি পাব? মনেও কি শান্তি মিলবে আমার? এই যন্ত্রণাক্লিষ্ট মনের উপশম এই জন্মে কি আর হবে আমার? তখন বেলা 10টা। এমন সময় নরেন্দ্রনাথ ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে আমার ঘরে ঢুকল। দেখলাম তার মুখটা বিবর্ণ হয়ে গেছে। ওর ওই ফ্যাকাশে চাহুনি, পাগলপাড়া ভাব কেমন একটা ভয়ঙ্কর ছায়া ছড়িয়ে দিয়েছে ওর সারা শরীরে। শিউরে উঠলাম আমি। নরেন্দ্রনাথ আমার জামাটা শক্ত করে মুঠো করে ধরে এমন টান দিল যার একটু হলে আমার জামার হাতাটা ছিঁড়ে যেত। নরেন্দ্র ব্যাকুল কণ্ঠে শুধু বলতে লাগলো, যোগেশদা, যোগেশদা, সর্বনাশ হয়েছে। যা ভেবেছিলাম তাই হয়েছে। একেবারে একেবারে খুন। আর উপায় নেই। যোগেশদা, কি হবে এখন? তুমি তুমি চলো তাড়াতাড়ি, এক্ষুনি চলো। যোগেশদা, এক্ষুনি চলো। আমি বিস্ময় হতবাক হয়ে বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইলাম। মনে হলো সেই মুহূর্তে কোনো অলৌকিক শক্তি বলে একটা অবশ ভাব আমার মাথা থেকে পায়ের নোক অবধি গ্রাস করে নিল। আমি যেন আর নড়তে পারছি না, কোনো কথা চিন্তা করে উঠতে পারছি না কিছুতেই। মনের মধ্যে কে যেন ক্রমাগত হাতুড়ি পিটিয়ে চলেছে, আর আমার কথার খেই হারিয়ে ফেলছি। গলা দিয়ে যেন স্বর বেরোতে চাইছে না। তবুও খুব কষ্ট করে আমি নরেন্দ্রনাথকে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে নরেন? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। কি হয়েছে? দেখলাম নরেন্দ্রনাথের চোখে জল। সে কাঁদতে কাঁদতে বলল, সর্বনাশ হয়েছে যোগেশদা। লীলা আর নেই। কাল রাতে শশীভূষণ লীলাকে খুন করেছে। আজ সকালে দেখলাম পুলিশের লোক এসে ওকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। তুমি তাড়াতাড়ি চলো যোগেশদা, তাড়াতাড়ি চলো। আমি আর শুনতে পারলাম না। বজ্রাহতের মতো সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি নরেন্দ্রনাথ পাশে বসে আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে বসে তাকে বললাম, আসলে এমন ভয়ানক কথাটা শুনেই আমি যাকে তুমি কি বলছিলে নরেন্দ্র? শশীভূষণকে পুলিশে গ্রেপ্তার করেছে? তুমি কি ছিলে সেখানে? তাকে অনেকক্ষণ চালান দিয়েছে। আর কি জানো যোগেশদা, চালান দেওয়ার সময় শশীভূষণের উপর খুব একটা জোর জবরদস্তি করতে হয়নি। সে কোনো আপত্তিও করেনি, নিজেই ধরা দিয়েছিল। হয়তো শশীভূষণের তখনও নেশার ঘোর কাটেনি। যাই হোক, তুমি একবার চলো যোগেশদা। এই সময় তোমার একবার যাওয়াটা খুব দরকার, যদি কোনো একটা উপায় হয়। আমি কম্পিত কণ্ঠে কম্পিত হৃদয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। কোনো রকমে জিজ্ঞেস করলাম, কোথায়? লীলাকে দেখতে? দাঁড়াও নরেন্দ্র, আমাকে আমাকে একটু একটু সময় দাও ভাই, একটু সময় দাও। আমাকে একটু শ্বাস নিতে দাও। আমি ঠিক বুঝতে পারছি না, আমার বুকের ভেতরটা যেন কেমন হয়ে যাচ্ছে। এসব কিভাবে হয়ে গেল বলো তো? আমার ভাবভঙ্গি দেখে নরেন্দ্র আমার মনের অবস্থাটা কিছুটা বুঝতে পারল, কিন্তু সে আমার জন্য অপেক্ষা করছে দেখে আমিও আর বেশি দেরি করতে পারলাম না। তখনই বেরিয়ে পড়লাম। যথাসময়ে আমরা শশীভূষণের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। সেখানে গিয়ে যা দেখলাম, এই কাহিনীর মধ্যে সেটা উল্লেখযোগ্য হলেও আমার তার বলতে ইচ্ছে করছে না।
সেজন্য আমাকে ক্ষমা করবেন। এই হত্যা সম্পর্কে শশীভূষণের বিরুদ্ধে যেসব প্রমাণ জোগাড় হয়েছে তাতেই যে সে দোষী সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। গতকাল রাত্রে বাগানের মধ্যে আমার আর শশীভূষণের মধ্যে যে বাগবিতণ্ডা হয়েছিল তার সমস্তটা একজন দাসী শুনেছিল। সে নিজের জবানবন্দিতে আমাদের মধ্যে হওয়া প্রতিটা কথা পুলিশকে জানিয়েছে। সকালে লীলার মৃতদেহ বিছানার পাশে পড়েছিল আর তার বুকে একটা ছুরি আঙুল গেঁথে ছিল। সেই ছুরি শশীভূষণের নিজেরই, কেননা সেটা অনেকেই তার বৈঠকখানার ঘরে অনেকবার দেখেছে। অমন প্রকাণ্ড ছুরি গ্রামের মধ্যে আর কারোর ছিল না। শশীভূষণের বিরুদ্ধে আরও একটা বিশেষ প্রমাণ পাওয়া গেছে। আগের দিন রাত্রে শোয়ার সময় তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়াঝাঁটি হয়। সেই সময় শশীভূষণ তার স্ত্রীকে প্রচণ্ড মারধরও করে। লীলার কপালে একটা আঘাতের চিহ্নও ছিল। ডাক্তারি পরীক্ষায় জানা যায় যে মৃত্যুর 2-1 ঘন্টা আগে তাকে সেই আঘাত করা হয়েছে। এইসব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও সে যে স্ত্রীকে হত্যা করেছে শশীভূষণ নাকি তা এখনও স্বীকার করেনি। সে অবিচলিতভাবে এখনও বলে চলেছে যে সে সম্পূর্ণ নিরপরাধ। তাকে ফাঁসি দেওয়া হোক, মারা হোক, খুন করা হোক, যা ইচ্ছে তাই করা হোক, সেজন্য তার এতটুকুও দুঃখ নেই। শশীভূষণ সবার সামনে এখনও স্বীকার করছে যে সে তার স্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত অত্যন্ত দুর্ব্যবহার করত আর নেশার ঘোরই তার একমাত্র কারণ ছিল। কিন্তু এটাও সত্যি যে সে তার স্ত্রীকে যথেষ্ট ভালোবাসত। এই সময় লীলাকে হারিয়ে তার জীবন একান্তই দুর্বিষহ হয়ে উঠেছে। বেঁচে থাকার আর তার নাকি একটু ইচ্ছে নেই। শশীভূষণের এই কথা কতটা সত্য তা বিবেচনা করার শক্তি তখন আমার ছিল না। আরও শুনলাম আমার সাথে দেখা করার জন্য নাকি তার বড়ই আগ্রহ। যেই তার সাথে দেখা করতে যায় তাকে সে বিশেষ করে বলে দেয় যে আমি যেন একটিবার গিয়ে তার সাথে দেখা করি। শশীভূষণের সাথে দেখা করার খুব একটা ইচ্ছে আমার ছিল না, কিন্তু বারবার তার এভাবে আগ্রহ প্রকাশে অনিচ্ছা সত্ত্বেও একদিন আমি তার সাথে দেখা করতে গেলাম। নিজের হাজত ঘরে আমাকে উপস্থিত দেখে শশীভূষণ খুব খুশি হলো। এতদিন আমার উপদেশ অগ্রাহ্য করেছে বলে, আমার সাথে অন্যায় ব্যবহার করেছে বলে বারবার আমার কাছে অনুতাপ করতে লাগলো, কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। ভাই যোগেশ, তুমি আমাকে ক্ষমা করলে, কিন্তু সেই অভাগিনী লীলা কি এই নরকের কীটকে ক্ষমা করতে পারবে? আজ আমি আমার পাপের ফল পেলাম। ধর্মের বিচার কখনো কখনো বৃথা যায় না। আজ না হয় কাল সবাইকেই নিজের পাপ পুণ্যের ফল ভোগ করতে হয়। এর থেকে কেউ বাঁচতে পারে না, আমিও পারলাম না। আমি লীলার প্রতি যে সমস্ত অন্যায় অত্যাচার করেছি মনে হয় কোনো ভয়ঙ্কর রাক্ষসও তা করতে পারে না, কোনো ভয়ঙ্কর রাক্ষসও তা করতে পারে না। আমি মানুষের নামে কলঙ্ক। আমার মতো মহাপাপীর নাম এই জগৎ থেকে চিরকালের জন্য মুছে যাওয়াই ভালো। আজ সকলেই বিশ্বাস করেছে যে আমি লীলার প্রকৃত হত্যাকারী। আমি জানি তুমিও এই কথাই বিশ্বাস করো, এটা খুবই স্বাভাবিক। জগতের সকলের মনে আমার মহাপাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এই যে ধারণা সৃষ্টি হয়েছে, এই বিশ্বাস চিরদিন অটুট হয়ে থেকে যাক, তাতেও আমি খুশি। কিন্তু যোগেশ, তুমি যেন আর সকলের মতো তা মনে করো না ভাইটি। এই কথা বলার জন্যই তোমার সাথে দেখা করতে আমি রীতিমতো ছটফট করেছিলাম, বিশ্বাস করো। আমি জানি আমার সত্য নেই, আমার ধর্ম নেই, এমন কিছুই নেই যাকে সাক্ষী করে বললে তুমি কিছুটা হলেও আমার কথায় বিশ্বাস করতে পারো। আমি ধর্ম থেকে বিচ্যুত হয়ে মনুষ্যত্ব বিসর্জন দিয়েছি বহুকাল। শয়তানের মন্ত্রে মেতে উঠে জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিয়েছি নিজের স্ত্রীকে। এরপর কেউ বিশ্বাস করবে না আমার কথা, কিন্তু ভাই তুমি দয়া করে এই শেষবারের মতো বিশ্বাস করো, তা না হলে আমি মরেও সুখ পাবো না। এই জগতে এমন একজন অন্তত আমার থাক যে জানবে আমি একটা মহাপাপী ছিলাম বটে, কিন্তু আমি আমার স্ত্রীকে খুন করিনি।
বলতে বলতে শশীভূষণের চোখ দুটো জলে ভরে গেল। সে দুই হাতে মুখ চেপে বাচ্চাদের মতন কাঁদতে লাগলো। সত্যি বলছি, ওর সেই করুণ অবস্থা দেখে তখন আমার মনে তার প্রতি খানিক হলেও সহানুভূতির সৃষ্টি হয়েছিল। একসময় তাকে শান্ত করে জিজ্ঞেস করলাম, শশীভূষণ, এখনো পর্যন্ত যা যা ঘটেছে তুমি নির্দ্বিধায় আমাকে বলো, কোনো কথা গোপন করার চেষ্টা করো না, বুঝলে? যদি এই দুঃসময় আমি তোমার কোনো উপকারে আসতে পারি তাহলে বিশ্বাস রেখো, আমি যা যা সম্ভব আমি তাই তাই করব, কিন্তু তুমি তার জন্য আমাকে পুরোটা খুলে বলো। আমি সকালে উঠে প্রথমেই দেখলাম লীলা রক্তাক্ত অবস্থায় আমার বিছানার পাশে পড়ে আছে। তাকে ধরে তুলতে গিয়ে দেখলাম তার দেহে আর প্রাণ নেই। দেখেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল। বুঝতে পারলাম লীলা এই পিশাচকে ছেড়ে জন্ম জন্মান্তরের মতো এই জগৎ ত্যাগ করেছে। বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজলেও আমি তাকে আর ফিরে পাবো না। তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমার প্রথমে মনে হয়েছিল মদের নেশাতে আমিই তাকে গত রাত্রে মেরে ফেলেছি। তারপর যখন দেখলাম আমারই ছুরি ওর বুকে গাঁথা আছে, তখন আমার সেই ভুল ভেঙে গেল। আমার এখন বেশ মনে পড়ছে এই ছুরিটা আমার বৈঠকখানার যেখানে রাখা থাকতো সেখানে কাল রাতে ছুরিটা দেখতে পাইনি। পরে অনেক খুঁজেও কোথাও পাইনি। আমি সেই কথা লীলাকেও বলেছিলাম, সেই জন্যই একটু সন্দেহ হচ্ছে। না হলে আমার মনের বিশ্বাস ছিল যে কাণ্ডজ্ঞানী না, আমি লীলার হত্যাকারী। যোগেশ ভাই, আমি সত্যি বলছি, এর ভেতরে আরো একটা কথা আছে। আমার মনে হয় ঠিক বলতে পারবো না। যদি সেটাই হয় তবে। শশীভূষণ একটু কিন্তু কিন্তু করছে দেখে নিজেও যেন কেমন একটু অস্থির হয়ে উঠলাম। তবে সেই ভাবটা তখনই সামলে নিয়ে তাকে বললাম, দেখো শশীভূষণ, এত সংকোচ করলে কিন্তু হবে না। তুমি যা জানো বা যেটা আন্দাজ করছো আমাকে খুলে বলো। কে সে? তা সে কথা তুমি কাউকে বলনি? লীলার বুকে ছুরি বসাতে পারে একজন ছাড়া এমন ভয়ানক শত্রু আর কেউ নেই। তার উপর আমার কিছুটা সন্দেহ হচ্ছে। তুমি তাকে জানো? আমি মোক্ষদার কথা বলেছিলাম তোমাকে, মনে আছে? যেদিন থেকে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে মোক্ষদা অন্য মূর্তি ধরেছে। কি জানি একটা হতাশায় সে একেবারে মরিয়া হয়ে উঠেছে। অনেকবার সে আমাকে শাসিয়েছে, বলেছে এর ফল নাকি আমাকে ভোগ করতেই হবে। এতটা বলে আবার দুই হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো শশীভূষণ। অসম্ভব! তাই কি কখনো হয়? অনুতাপের আগুনে জ্বলতে থাকা শশীভূষণ বলল, তাও যদি না হয় তবে আমার একটা বিশেষ অনুরোধ। লীলার প্রকৃত হত্যাকারীকে তুমি খুঁজে বার করবে। দয়া করে তুমি খুঁজে বার করবে। কথা দাও, সে চেষ্টায় কোনো ত্রুটি রাখবে না। তুমি এটা ভেবো না ভাই যোগেশ যে আমি নিজের জন্য এমন অনুরোধ করছি। একদিন তো সকলকেই তো মরতে হবে। সুতরাং আমার ফাঁসি আজ হোক বা কাল, সেই জন্য আমার কোনো দুর্ভাবনা নেই। কিন্তু যখনই মনে হয় লীলার প্রকৃত হত্যাকারী তার এই নৃশংসতার কোনো প্রতিফল পাবে না, তখন। এই বলে শশীভূষণের জলে ভরা চোখ দুটো আচমকা বিদ্যুৎ ঝলকের মতো জ্বলে উঠল। এমনভাবে শক্ত করে নিজের হাতের মুঠোটা চেপে ধরল যে তার হাতের নখগুলো বিঁধে গিয়ে রক্তপাত হতে লাগলো। যদিও আমি শশীভূষণকে অত্যন্ত ঘৃণার চোখে দেখতাম, কিন্তু এখন তাকে নিদারুণ অনুতপ্ত আর মর্মাহত অবস্থায় দেখে আমার সেই মনের ভাব একেবারেই মুছে গেল। শোকার্ত শশীভূষণের এই মিনতিতে আমি আর স্থির হয়ে থাকতে পারলাম না। বললাম, শশীভূষণ, যেমন করে পারি তোমার নির্দোষিতা আমি প্রমাণ করব। এখন থেকে আমি এর জন্য প্রাণপণ চেষ্টা করব, আমি কথা দিলাম। এই কথা দিয়ে আমি তার কাছ থেকে সেদিনের মতো বিদায় নিলাম। একজন পুরনো পাকা নামজাদা গোয়েন্দা বৃদ্ধ অক্ষয় কুমারের খুব নামডাক হয়েছে ইদানিং। তারই সাহায্য নেওয়া এখন উচিত হবে বলে আমি মনে করলাম।
তাই সেই দিনই বিকেলে আমি অক্ষয়বাবুর বাড়িতে গেলাম। বৃদ্ধ তখন বাইরের ঘরে বসে তার 5 বছরের নাতিকে নিয়ে খেলা করছিলেন। আমাকে দেখে তিনি তখনকার মতন তার নাতিকে অন্দরে পাঠিয়ে দিলেন। আমাকে বসতে বলে তার ভৃত্য রামাকে তাড়াতাড়ি 1 ছিলিম তামাকের হুকুম দিলেন। বলাই বাহুল্য, হুকুম করার সাথে সাথেই হুকুম তামিল হলো। এরপর বৃদ্ধ ধূমপানে মনোনিবেশ করে একটার পর একটা কথা আমার কাছ থেকে জানতে শুরু করলেন। আমি শশীভূষণের সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা তাকে বুঝিয়ে বললাম এবং কথা দিলাম তিনি যদি শশীভূষণকে নির্দোষ বলে প্রমাণ করতে পারেন তবে আমি তাকে 1000 টাকা পুরস্কার দেব। অক্ষয়বাবু অত্যন্ত মনোযোগের সাথে আমার কথাগুলো শুনলেন। অনেকক্ষণ গালে হাত দিয়ে কি যেন ভাবতে লাগলেন। আমাকে বিশেষ কিছুই বললেন না বা কোনো কথা জিজ্ঞাসাও করলেন না। তাকে নীরব থাকতে দেখে আমি বললাম, মানে কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাকে বলুন, আসলে আমার মনের অবস্থাটা ঠিক ভালো নয়। ঘটনাটা একটানা বলে যেতে যেতে হয়তো কিছু ভুলে গিয়ে থাকবো, সেই জন্য বোধহয় আপনি কিছুটা গন্ডগোলে পড়েছেন। না, গন্ডগোল তেমন কিছু হয়নি। আমি সবটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি, আর সেজন্যই কথা বলছি না। আসলে ভাবছিলাম কিছু জিনিস। তবে কি জানেন, কাজটা বড় সহজ না। তবে সহজ না হলেও যাতে সহজ করতে পারি সেজন্য চেষ্টা করব। তার আগে আপনাকে একটি বিষয়ে আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আর আমার 2টো প্রশ্নের সঠিক উত্তর দেবেন, কেমন? 2টো কেন? আপনার যা যা কিছু জিজ্ঞেস করবার আছে আপনি জিজ্ঞেস করুন, আমি এখনই উত্তর দেব। তবে কোন বিষয়ে আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তা আগে না বললে আমি কি করে বুঝতে পারবো যে আমার দ্বারা সেটা সম্ভব কিনা। আমার দ্বারা যদি সেই কাজ সম্ভব হয় আমি অবশ্যই তা করব, আমার কোনো অসুবিধা নেই তাতে। হ্যাঁ, তা ভালোই বলেছেন। আসলে আমি যে বিষয়ে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে বলছি সেটা তেমন বিশেষ কিছু নয়, বুঝলেন। আপনি মনে করলেই তা পারেন আজকাল। আর যা বাজার পড়েছে তাতে যে সেটা নিতান্তই অসমীচীন তাও নয়। আপনি যে 1000 টাকা পুরস্কার স্বরূপ দিতে চাইছেন সেটা এমন একটা বোঝাপড়া করে যে কোনো একজন ভদ্রলোকের কাছে আপনাকে গুছিয়ে রাখতে হবে, যেন আমি সফল হলে সেই টাকাটা তার কাছ থেকে নিতে পারি। আপনার কোনো দাবি দাওয়া থাকবে না। নিশ্চয়ই নিশ্চয়ই, এ আর এমন কি, আপনার যা প্রাপ্য তা তো দিতেই হবে। কেন বঞ্চিত করবো আপনাকে? আমি রাজি। এখন আপনার 2টো প্রশ্ন কি তাই বলুন। বেশ, প্রথম প্রশ্নটা হচ্ছে এই, ঠিক কথা বলবেন কিন্তু, বুঝলেন, গোপন করলে কোনো কাজ হবে না। হ্যাঁ, তো শশীভূষণ বাবু যে নির্দোষ সে কথা আপনি বিশ্বাস করেন? করি। আমি তার চরিত্রের দোষের জন্য তাকে অত্যন্ত ঘৃণা করি, এ কথা একদম ঠিক। যদি তাকে এই খুনের অপরাধে দোষী বলে এতটুকু আমার মনে সন্দেহ থাকতো তাহলে তার মুক্তির জন্য আমি আমার আঙুল নড়ানো তো দূরে থাক, উল্টে হাত কেটে ফেলে দিই। বেশ, এবারে দ্বিতীয় ও শেষ প্রশ্ন। আপনি কি শুধুই শশীভূষণ বাবু যাতে নিরপরাধ বলে প্রমাণ হয় তাই চান, নাকি যাতে তার স্ত্রীর হত্যাকারীও এই সঙ্গে ধরা পড়ে তারও ব্যবস্থা করতে হবে? মাফ করবেন, আমি ঠিক এই প্রশ্নের অর্থ বুঝতে পারলাম না। একটু ভেবে দেখুন, তাহলে বুঝতে পারবেন। বেশ, আমি আপনাকে আবার বুঝিয়ে বলছি কথাটা। কি জানেন, প্রকৃত হত্যাকারীকে খোঁজা তো সহজ কাজ নয়, এবং আমি মনে করলেই যে সে ধরা দেবে তাও না। বরং কোনো নিরপরাধ লোকের সপক্ষে প্রমাণ সংগ্রহ করাটা সেই তুলনায় অনেক সহজ কাজ। অক্ষয়বাবুর কথায় আমার একটু হাসি পেল। বললাম, বুঝেছি, আমি যে 1000 টাকা দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি সেটা শুধু আপনার শশীভূষণকে নিরপরাধ প্রমাণ করবার জন্য যথেষ্ট পারিশ্রমিক, অপরাধী ধরার জন্য নয়। কিন্তু অক্ষয়বাবু, আমার যা অবস্থা তাতে আমি এর বেশি কিছু দিতে পারবো বলে তো আমার মনে হয় না। তবে আমি এটা বলতে পারি যে আপনি হত্যাকারীকে ধরুন বা শশীভূষণকে উদ্ধার করুন, আপনি ওই 1000 টাকা নিশ্চিত পাবেনই পাবেন। বেশ বেশ, পরে একটা গোলযোগ সৃষ্টি হওয়ার থেকে আগে থেকে ঠিকঠাক বন্দোবস্ত করে রাখা ভালো। হ্যাঁ, যাক, আপনাকে আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। সেদিন গোয়েন্দামশাইয়ের বাড়ি থেকে চলে আসার ঠিক 4 দিনের মাথায় অক্ষয়বাবু নিজেই আমার বাড়িতে এসে উপস্থিত হন। তার মধ্যে কেমন যেন একটু রুষ্ট ভাব লক্ষ্য করলাম। আমি কোনো কথা বলার আগেই তিনি বললেন, যা মনে করা যায় তা সবসময় ঠিক হয় না। টাকার লোভ দেখিয়ে আপনি এমন একটা ঝামেলার কাজ এই বুড়োটার ঘাড়ে চাপিয়ে দেবেন সে আর কি জানতো? কেন, কি হয়েছে? আপনাকে আজ একটু বিরক্ত মনে হচ্ছে অক্ষয়বাবু।
আরে মশাই, বিরক্ত বলে বিরক্ত? গায়ে রক্ত শুকিয়ে গেলে এমনই বিরক্ত লাগে বই কি। এই 3-4 দিনের মধ্যে আপনি কি কিছুই করে উঠতে পারেননি? ধর, মাথা মুন্ডু আর করবোটা কি? আমারও তো এখন মনে হচ্ছে শশীভূষণ এই কাজটা করেনি, কিন্তু তবুও শশীভূষণ এর মধ্যে রয়েছে তা মনে হচ্ছে আমার। তার পরামর্শই খুনটা হয়েছে। এমনকি সেই সময় শশীভূষণও উপস্থিত ছিল ওখানে। এটা আমি হলপ করে বলছি। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। যেভাবে কথা বলছেন সম্ভবত আপনি এর কোনো নির্দিষ্ট প্রমাণ পেয়ে থাকবেন, তাই কি? প্রমাণ আর কি? একজন তো স্পষ্ট স্বীকার করেইছে যে শশীভূষণ সেদিন রাতে যখন তার কাছে বিদায় নিয়ে আসে তখন সে তার স্ত্রীকে হত্যা করবে বলে তার কাছে স্বীকার করেছিল। এই কথা এখন আবার সে পুলিশের কাছেও বলেছে। বলেন কি? কে সে? কেন, সেই মোক্ষদা মেয়েটা এখন শশীভূষণের ঘাড়ে এই খুনের অপরাধ চাপানোর চেষ্টা করছে। যোগেশবাবু, আপনি বোধহয় শোনেননি যে সেই ঘটনার দিন রাত্রে মোক্ষদাও শশীভূষণের বাড়ি পর্যন্ত তার পিছু পিছু ধাওয়া করে এসেছিল। কি আশ্চর্য! আপনি সেই মুখ্যদার কথা বিশ্বাস করলেন? বিশ্বাস করার অভ্যেসটা আমার আদৌ নেই, বুঝলেন? তবে কি জানেন, সে যদি এখন সেই সব কথা প্রকাশ করে দেয় তাহলে শশীভূষণের দোষটা আরো ভারী হয়ে উঠবে। শশীভূষণকে বাঁচাতে হলে আগে মোক্ষদার মুখটা বন্ধ করা দরকার। তা কেমন করে সম্ভব? এক পুলিশের হাঙ্গামায় জড়ানোর ভয় যদি না সে নিজেই চুপ করে, তো আমরা কোন উপায়ে তার মুখ বন্ধ করব? কেন? টাকা টাকা টাকাতে সব হয় মশাই। এই সব নিয়ে দিনরাত মাথা ঘামিয়ে আমি আমার মাথার সব চুল পাকিয়ে ফেললাম যোগেশবাবু। আপনি এক কাজ করুন, আপনি নিজে গিয়ে তার সঙ্গে দেখা করুন একবার। তখন কি করণীয় তা নিজেই ঠিক করতে পারবেন। আমি যাব ওর সঙ্গে দেখা করতে? হ্যাঁ, যাবেন। এতে অবাক হওয়ার কি আছে? আপনার নিজের গানে শুনলে হয়তো আপনার মনের সন্দেহটা অনেকটা কেটে যেতে পারে। যদিও আমার মনে আপাতত আর কোনো সন্দেহ নেই, অনেকটা কাজ সেরে ফেলেছি, কিন্তু এই সময় যদি আপনি তার সাথে দেখা না করেন তাহলে কাজটা বড় ভালো হবে না। এমন সময় যে আপনি যেতে আপত্তি করবেন না সে বিশ্বাস আমার আছে। আগে না, আমার আর আপত্তির কি? তার সাথে কোথায় দেখা করতে হবে? তার বাড়িতে? আচ্ছা, সে কি এখানে আসবে না? তাতে বোধহয় সে রাজি হবে না। আচ্ছা, আমি আর একটা উপায় বলি। আপনি এক কাজ করুন, আমি এই বালিগঞ্জে একখানা নতুন বাগান বাড়ি কিনেছি। সেই বাগান বাড়িতে কাল সন্ধ্যার আগে আপনি একবার যাবেন। সেখানেই আমি মোক্ষদার সাথে আপনার দেখা করিয়ে দেব। এতে আপনি রাজি তো? সেখানকার অনেকেই আমার বাগান বাড়িটা চেনে। আমার নাম করে জিজ্ঞেস করলে যে কেউ আপনাকে সেটা দেখিয়ে দিতে পারে। মোক্ষদা কি আপনার সেই নতুন বাগান বাড়িতে যাবে? সে এখন আমি কিভাবে বলি? যাতে তাকে সেখানে নিয়ে যেতে পারি সেই চেষ্টাই করব, বুঝলেন কি না? এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো বিষয়ে চেষ্টা করে কখনো অকৃতকার্য হইনি। আমি অক্ষয়বাবুর নতুন বাগান বাড়িতে নির্দিষ্ট সময়ে যেতে সম্মত হলাম। পরদিন দুপুরে বালিগঞ্জে গিয়ে অক্ষয়বাবুর নতুন বাগান বাড়ি খোঁজ করে বের করলাম। তখন সূর্যাস্তের সোনালি আভা মিলিয়ে যেতে আর বেশি দেরি নেই। পশ্চিম আকাশে অস্তগামী সূর্যের কিরণের আবহাওয়া যেন কোনো এক অপরূপ সুন্দরী মহিষীর মতো দাঁড়িয়ে আছে। আমি বাগানে ঢুকে দেখলাম অক্ষয়বাবু একটা ফ্যানেলের চায়না কোট গায়ে দিয়ে বাগানে পায়চারি করছেন। তাকে দেখে বেশ কিছুটা চিন্তিত মনে হলো আমার। আমি তার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি আমার দিকে আচমকা তাকিয়ে বললেন, এই যে আপনি এসেছেন, আমি আপনাকেই ডাকার জন্য এইমাত্র লোক পাঠাবো ভাবছিলাম। আমি কি দেরি করে ফেলেছি? না না, আপনি ঠিক সময় এসেছেন। আসলে মোক্ষদাই অনেকক্ষণ আগে এসে বসে আছে। এই বলে অক্ষয়বাবু একটা দোতলা বাড়ির দিকে আঙুল দেখিয়ে আমাকে বুঝিয়ে দিলেন যে তার মধ্যে মোক্ষদা রয়েছে। বাড়িটা বাগানের মধ্যে। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম তার কাছেই অক্ষয়বাবুর নতুন বাগান বাড়িটা। সেটা নিতান্তই অব্যবহৃত আর জীর্ণ হওয়ায় চারিদিকে আগাছায় মোড়া, চতুর্দিকে চুন সুরকি আর বালির ছড়াছড়ি দেখে বুঝলাম বহুদিনের পুরনো বাড়িটাকে এখন নতুন করা হয়েছে। অক্ষয়বাবু আমাকে সেই বাড়ির দিকে নিয়ে চললেন। বাগানের মাঝে থাকা বাড়িগুলোও যেমন হয়ে থাকে এটাও সেই ধরনের। সামনে একটা বিশাল হলঘর আর দুপাশে বসতঘর, যা ঘরের মেঝে থেকে প্রায় 5 হাত উপরে।
সেই ঘরগুলোর মাঝে একটা লম্বা সিঁড়ি আছে। সেই সিঁড়িটা কিন্তু কংক্রিটের দ্বারা আচ্ছাদিত নয়, বিলেতি মাটি দ্বারা ভালোভাবে সুসজ্জিত আর মার্জিতভাবে লেপন করা হয়েছে। অক্ষয়বাবু পায়ের জুতো হাতে করে উপরে উঠতে লাগলো। আমিও তার দেখা দেখি জুতো খুলে অতি সাবধানে উঠলাম, কিন্তু তার মতো অতটা সাবধান হতে না পারায় পায়ের ছাপ লেগে কোথাও কোথাও মাটি খানিকটা বসে গেল। যদিও অক্ষয়বাবু সেটা খেয়াল করেনি, কিন্তু আমি মনে মনে একটু লজ্জা পেলাম। অক্ষয়বাবু সেই হল ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমাকে একটা চেয়ার টেনে দিয়ে সেখানে বসতে বললেন। আমি বসলে তিনি আমাকে বললেন, আপনাকে অকারণে কষ্ট দিলাম। যেমন দেখছি তাতে আর কিছুই কাজ হবে না। মোক্ষদা তো একেবারেই মরিয়া হয়ে উঠেছে। সে কিছুতেই কোনো কথা কানে তুলছে না। শশীভূষণের উপরে তার অত্যন্ত রাগ। তার অমতে লোকটা বিয়ে করেছে, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এসব কারণে শশীভূষণের উপর রাগ আর ঘৃণা তার জন্মেছে। এমনকি এই জন্য তাকেও যদি শশীভূষণের সঙ্গে এক ফাঁসির দড়িতে ঝুলতে হয়, তাও তার কাছে শ্রেয়। কিন্তু কিছুতেই সে নিরস্ত হবার পাত্রী না। আপনি যে তাকে কোনো রকমে বাগ মানাতে পারবেন, সে বিশ্বাসও আমার নেই। তবু দেখুন একবার চেষ্টা করে, আমি তাকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে তিনি উঠে গেলেন। কিছুক্ষণের মধ্যে মোক্ষদা নেমে এলো। আমি তাকে আগে কখনো দেখিনি। ইতিমধ্যে বর্ণনার দ্বারা অক্ষয়বাবু যেভাবে মোক্ষদার ধারণা আমার মনের মধ্যে ছবির মতো ফুটিয়ে তুলেছিলেন, এখন মোক্ষদাকে দেখে তার ভাবভঙ্গি আর আচার আচরণে সেটা যথার্থভাবে ফুটে উঠল। মনে হলো শশীভূষণ তার সাথে অতি খারাপ ব্যবহার করাতে সে সত্যিই তাকে অত্যন্ত ঘৃণা করে। ও যেন মনে প্রাণে চায় যে শশীভূষণের ফাঁসিটা হোক। এমনকি আমি শশীভূষণকে নিয়ে দু একটা কথা বলাতে তার দৃষ্টিতে আমার ওপরেও সামান্য ঘৃণার ভাব প্রকাশ পেল। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু বুঝলাম তার সেই গভীর ঘৃণা তখন সীমা অতিক্রম করে একটা অদম্য এবং অব্যর্থ রাগে পরিণত হয়েছে। এই আস্পর্ধা কোনো পতিতা বা গণিকার হলেও আমি তার হাত ধরে বোঝাতাম। মোক্ষদার হাতটা ধরে ওকেও মিনতির স্বরে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আশ্চর্য, কিছুতেই আমি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারলাম না। সে আমার হাত ছাড়িয়ে সরে দাঁড়ালো এবং অতি দ্রুত আমার চোখের আড়াল হয়ে গেল। মোক্ষদা চলে যেতেই অক্ষয়বাবু আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, এখনো কি আপনি শশীভূষণকে নির্দোষ বলে বিশ্বাস করেন? এই বলে তিনি আমার মুখের দিকে তীক্ষ্ণভাবে তাকালেন। তার কথার ভাবে বুঝলাম তিনি আড়ালে দাঁড়িয়ে সব শুনেছেন, সব দেখেছেন। বললাম, হ্যাঁ, এখনো আমার বিশ্বাস নিশ্চয়ই শশীভূষণ নির্দোষ। আমার মনে হয় মোক্ষদার কথা সব সম্পূর্ণ মিথ্যে। আচ্ছা, আপনার কি মনে হয়? বিশ্বাসযোগ্য কিছুই নেই। আমি এটা আরও একবার ভালো করে ভেবে দেখব। ভালো মনে হলে কেসটা নিজের হাতে রাখবো, না হলে ছেড়ে দেব। আপনি অন্য কোনো উপযুক্ত ডিটেকটিভের সাথে যোগাযোগ করবেন। কাল আপনার বাড়িতে কখন গেলে আপনার সঙ্গে নিশ্চিত দেখা হবে বলুন তো? যে কোনো সময়। আপনি বলুন আপনি কখন আসতে পারবেন, আমি সেই সময় বাড়িতেই থাকবো। বেশ বেশ, তবে বেলা 3টের পর। আচ্ছা, তাই হবে। ঠিক আছে, এখন তবে চলি। আমি অক্ষয়বাবুর বাগান বাড়ি থেকে বেরিয়ে আসতেই দেখি একটা লোক অদূরে এক গাছের ছায়ার আড়ালে অন্ধকারে নিজেকে লুকোনোর চেষ্টা করছে। কিন্তু আমি আর সেদিকে লক্ষ্য না করে নিজের বাড়ির দিকে চললাম। এক সময় আমি আবার পেছন দিকে চেয়ে দেখি সেই লোকটাই কিছু তফাতে হেঁটে আসছে আমার দিকে। এবার একটু মনের মধ্যে সন্দেহ এলো। তাও মনে করলাম এ হয়তো তারও গন্তব্য। তারপর যখন আমি আমার বাড়ির সামনে চলে এসেছি, ঠিক তখনই সেই লোকটাকে দেখতে পেলাম আবার। কিন্তু এবার তাকে আর আমার পেছনে দেখলাম না। সে কখন কোথা দিয়ে এসে আমাদের বাড়ি ছাড়িয়ে আরও 3-4টে বাড়ির পরে একটা গলির ধারে দাঁড়িয়ে আছে আর আমার দিকে ভালোভাবে লক্ষ্য রাখছে। তখনই বুঝলাম যে আমাকে অনুসরণ করে এলো লোকটা এত দূর। লোকটার যে একটা কোনো উদ্দেশ্য আছে তাতে সন্দেহ নেই। অন্ধকারে যতটা পারা যায় তাকে ভালোভাবে দেখলাম। তার আকৃতি, পোশাক আশাকে তাকে খুব একটা ভদ্রলোক বলে মনে হয় না। কিন্তু সে ভদ্র বা ইতর যাই হোক, লোকটাকে, তার উদ্দেশ্যই বা কি? মনটা ভীষণ চঞ্চল হয়ে উঠল। মনে হলো তখন নিজের বাড়িতে না গিয়ে আরও খানিকটা এদিক ওদিক করে লোকটাকে ধোঁকা দিই। কিন্তু সত্যি বলতে সব রকম চিন্তাভাবনা আমার মনটা তখন এতটাই খারাপ ছিল যে মনের ইচ্ছেটা মনেই রয়ে গেল। আমি তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে গেলাম। এরপরে এই ছোট্ট ঘটনাটা আমার মন থেকে একেবারে মুছে গেল। পরদিন বেলা 3টে নাগাদ অক্ষয়বাবু আমার বাড়িতে এসে হাজির হলেন।
সেদিন তার মুখ দেখে তাকে ভারী প্রসন্ন বলে মনে হলো। আজ যেন তিনি রাশি রাশি প্রয়োজনীয় খবর এনেছেন। আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে একটা চেয়ারে বসে বললেন, বসুন বসুন বসুন, ব্যস্ত হবেন না, নিশ্চিন্তে বসুন। তার এমন আগ্রহ আর অভ্যর্থনায় মনে হলো যেন এটা আমার বাড়ি নয়, আমি যেন তার সঙ্গে দেখা করতে এসেছি, তিনি আমার সঙ্গে নয়। আমি উত্তেজিত কণ্ঠে বললাম, কি ব্যাপার অক্ষয়বাবু? এবার মনে হয় আপনি কেসটার কিছু একটা কিনারা করতে পেরেছেন, তাই না? আগে হ্যাঁ, সাহস করে বলতে পারি এখন কেসটাকে ঠিক আমার মুঠোর ভেতরে আনতে পেরেছি। বড়ই আশ্চর্যজনক ব্যাপার জানেন তো, এটা ছাড়া এমন আশ্চর্যজনক কোনো কেসই ছিল না আমার তা নয়, কিন্তু আমার যা বয়স তাতে এই কেস হাতে পেয়ে আমার মাথা ঘুরে গেছে মশাই। কাল আপনার সঙ্গে মোক্ষদার কথাবার্তাতে একেবারে পরিষ্কার হয়ে গেল সবটা। আর কোনো ভুল নেই, এই মোক্ষদা মেয়েটি কিন্তু ভারী ফাজিল। সে এমন ভান করতে পারে যে তাকে যদি কোনো থিয়েটারে দেওয়া যায় সে খুব তাড়াতাড়ি একটা বিশেষ নাম করবে, বুঝলেন? কেন? কাল যে আপনি বলছিলেন। আরে দূর দূর, কালকের কথা আবার আজ কেন? ব্যস্ত হবেন না, আমি যা বলছি তা মন দিয়ে শুনুন। আপনার বয়স কম, রক্ত গরম, সুতরাং যদি আপনাকে সব কিছু সত্যি কথা ভেঙে বলতাম তাহলে আপনি হয়তো আমার সব পরিশ্রমটাই মাটি করে দিতেন। তাহলে কি মোক্ষদার কাছ থেকে আপনি খুনের রহস্যের কোনো সূত্র বের করতে পেরেছেন? দেখুন যোগেশবাবু, আপনার কথাটাই ঠিক, এই হত্যাকাণ্ডের সঙ্গে শশীভূষণের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আরও একটা কথা কি জানেন, শশীভূষণকে খুন করতে গিয়ে ভুল করে খুন করেছে লীলা দেবীকে। আমার মাথার ভেতর দিয়ে বিদ্যুৎ খেলে গেল। আমি ভীষণ চমকে উঠলাম। স্থির হন, এতে অবাক হওয়ার কিছু নেই। শশীভূষণের কোনো কিছু দোষ থাক বা নাই থাক তাতে কিছু যায় আসবে না, কেননা সে এখন আর এই জগতে নেই। সে কাল রাতে তার হাজত ঘরে আত্মহত্যা করেছে। বোধহয় আপনি জানেন শশীভূষণের শোবার ঘরটা দক্ষিণ দিকে সরু গলিটার ধারে, খানিক দূরেই কয়েকটা বড় বড় ফলের গাছ। শশীভূষণের শোবার ঘরে দুটি বিছানা ছিল, একটাতে লীলা তার ছেলেকে নিয়ে ঘুমতো আর অন্যটায় শশীভূষণ একা শুতো। যে রাতে লীলা খুন হয় সে রাতে মোক্ষদার বাড়িতে শশীভূষণ যায়নি, সে অত্যন্ত বেশি মদ খেয়েছিল। সেই ঝোঁকে ঘরে গিয়ে লীলাকে প্রচণ্ড মারধরও করেছিল। সেই রাতেই তাদের গলির দিকে একটা জানলা খোলা থাকায় সেই গলিতে দাঁড়িয়ে ঘরের সেই সব ব্যাপার দেখার বেশ সুযোগ ছিল। হ্যাঁ, যাই হোক, তারপর শশীভূষণ একটু বিছানায় এপাশ ওপাশ করে একসময় ঘুমিয়ে পড়ে। তারপর 1 ঘন্টা পরেই হত্যাকারী সেই গলির পথ দিয়ে দেওয়াল, গাছ আর খোলা জানলা দিয়ে ঘরে প্রবেশ করে লীলাকে হত্যা করার জন্য। পুনরায় খোলা জানলা দিয়ে নেমে যায়। হত্যা করার জন্য ঠিক নয়, কিন্তু হত্যা করে। তখনও শশীভূষণ বাবু একেবারে অচৈতন্য। আমার কথা শুনে আপনার বড় আশ্চর্য মনে হচ্ছে, তাই না যোগেশবাবু? কিন্তু আমার বলা একটা বর্ণনাও মিথ্যে নয়। এই সম্বন্ধে অনেক প্রমাণ পেয়েছি। আপনাদেরকে সাথে নিয়ে প্রথমে আমি শশীভূষণের পারিবারিক ঘটনাগুলো জানতে চেষ্টা করি। তা সেই চেষ্টা যে একদম বৃথায় গেছে তা নয়। জানতে পারি যে লীলা তার ছোট ছেলেটাকে নিয়ে বড় খাটটায় শুতো, আর যেটি ছোট সেটাতে শশীভূষণ নিজে ঘুমতো। তাদের এক বিছানায় না ঘুমানোর কারণ শশীভূষণ অনেক রাত্রে মদ খেয়ে আসতো। যতক্ষণ না ঘুমতো ততক্ষণ পর্যন্ত ছটফট করত। তাই এই রকম অবস্থায় আরও 2জন মানুষের সাথে একসাথে শোয়া সে নিজেই অসুবিধা মনে করেই এই ব্যবস্থা করেছিল। বিশেষত প্রতিদিন রাতে পাশের ছোট্ট ছেলের কান্নার আওয়াজ বারবার তার ঘুমের ব্যাঘাত ঘটাতো বলে এ কাজ আরও করা। সেদিন সকালে সকলেই লীলার মৃতদেহ তার স্বামীর বিছানায় থাকতে দেখেছিল। এই সূত্র ধরে আমি শুধু অনুমান করতে পেরেছি, প্রথম অনুমান সেদিন রাত্রে শশীভূষণ বেশি মদ খেয়েছিল, তাই সে খেয়াল না করে নেশার ঘোরে ভুলে তার স্ত্রীর বিছানায় শুয়ে পড়েছিল। লীলা ঘুমন্ত স্বামীকে ঘুমিয়ে থাকতে দেখে তাকে জাগানো উচিত না ভেবে নিজের ছেলেকে নিয়ে অন্য মানে স্বামীর বিছানাটায় শোয়ে। দ্বিতীয় অনুমান, এমন সময় কেউ জানলা দিয়ে সেই অন্ধকার ঘরে ঢোকে, তারপর এদের শোয়ার ব্যবস্থা আগে থেকেই সে জানতো, বুঝলেন? সুতরাং অন্ধকারে কিছু ঠিক করতে না পেরে স্বামীর পরিবর্তে স্ত্রীকেই হত্যা করেছে।
এই দুটো অনুমানের যথেষ্ট প্রমাণও আমি সংগ্রহ করেছি। সেই শোবার ঘরে অপরজনের গোপনে উপস্থিত হওয়ার প্রমাণ হচ্ছে ঘরের পাশের প্রাচীরের ওপর আমার দেখা 2-3টে অস্পষ্ট পায়ের চিহ্ন, আর নিচের গলির ধারে অনেকগুলো স্পষ্ট পায়ের চিহ্ন। সেখানে অনেক গাছপালা, আর পাশেই শশীভূষণের দোতলা বাড়িটা। সুতরাং সেই গলির ভেতরে দীর্ঘদিনের সূর্যের আলো প্রবেশ করেনি, সেই জন্য সেখানকার মাটি একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। কাদামাটি বললেও ভুল হয় না, তাই সেই পায়ের দাগগুলো সেখানে বেশ গভীর আর স্পষ্টভাবে পড়েছে। এটা পরে অনেক কাজে লাগবে মনে করে আমি সেখানকার মধ্যে যেসব পায়ের চিহ্ন খুব বেশি গভীর আর টাটকা, সেগুলোর উপরে গাছের কতগুলো শুকনো পাতা দিয়ে আগুন ধরিয়ে দিই। সেই পায়ের চিহ্নগুলো শুকনো হয়ে যেতেই আমি ময়দা দিয়ে একটা ছাপ নিয়ে নিই তার। সেই অতি স্পষ্ট পায়ের ছাপ শশীভূষণের শোবার ঘরের জানলার বাইরেও 2-1টা দেখেছি। আমার কথাতে আপনার একটু সন্দেহ হতেই পারে যে হত্যাকারী সেই অন্ধকার থেকে একেবারে কি করে সেই উঁচু দোতলায় উঠল, কিন্তু সেই সন্দেহ আমি রাখছি না। হত্যাকারী সেখানকার একটা জাম গাছকে অবলম্বন করে উঠেছিল। সেই জাম গাছের গুঁড়ির ওপর কতকগুলো কচি ডাল গজিয়েছিল। সেগুলো নামার সময় হোক বা ওঠার সময় হত্যাকারীর জন্য তার মধ্যে কতগুলো ভেঙে মাটিতে পড়ে গিয়েছিল, আবার কতগুলো গাছে ঝুলছিল। এই হত্যাকাণ্ডের ভেতরে যে আর একজন আছে সে সম্বন্ধে আমি একেবারেই নিশ্চিত। আর সব শেষে আপনার মতের সাথে আমিও একমত হতে পেরেছি যে শশীভূষণ নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। আমি যা বললাম আপনি কি সবটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা করে আমার উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করে তিনি উৎফুল্ল হয়ে আবার বললেন, বুঝলেন, মোক্ষদা মেয়েটি ভারী ধূর্ত কিন্তু বুদ্ধিমতী। আমি তার কথার মধ্যেই বলে উঠলাম, ও হরি, আপনি কি তাহলে এখন সেই মোক্ষদাকেই দোষী? কি মোক্ষদা? তাও কি সম্ভব? বেশ বেশ, আপনি অত্যন্ত অস্থির হয়ে উঠেছেন দেখছি। তাই আপনার কাছে কথাটা আরও বেশিক্ষণ গোপন রাখা ঠিক হবে না। অন্য আর প্রমাণ দেখানোরও কোনো প্রয়োজন বোধ করছি না। আমি একেবারে হত্যাকারীকেই আপনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। কথাটা বলতে বলতেই অক্ষয়বাবু চট করে পথের দিকে একটা জানলা সশব্দে খুলে ফেললেন। তারপর সামনে ঝুঁকে পড়ে কাকে যেন লক্ষ্য করে মুখ দিয়ে একটা সিটি বাজালেন। নিদারুণ উৎকণ্ঠায় আমার আপাদ মস্তক থরথর করে কেঁপে উঠল। কিছুক্ষণ পর দুটো লোক এসে সেই ঘরে ঢুকতেই ওদের একজনকে দেখা মাত্র পুলিশ কর্মচারী বলে বুঝলাম, আর তার পাশের লোকটিকেও চিনলাম, যে গত রাত্রে বালিগঞ্জ থেকে আমার বাড়ি পর্যন্ত আমাকে অনুসরণ করেছিল। লোকটার দিকে আঙুল দেখিয়ে অক্ষয়বাবু আমাকে জিজ্ঞেস করলেন, দেখুন তো, আপনি কি এই লোকটাকে চিনতে পারেন? হ্যাঁ, আমি যখন আপনার বাগান বাড়ি থেকে কালকে ফিরছিলাম তখন এই লোকটা আমাকে আমার বাড়ি পর্যন্ত অনুসরণ করে, কিন্তু এর আগে এনাকে কখনো দেখিনি আমি। তা না দেখারই কথা, আমারই আদেশে এই লোকটা আপনাকে অনুসরণ করেছিল। এই বলে তিনি বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে আগত লোক দুটিকে বললেন, তোমাদের ওয়ারেন্ট বের করো। এনার নামই যোগেশ, ইনি লীলার হত্যাকারী। কথাটা শোনা মাত্র আমি বজ্রহতের মতন লাফিয়ে উঠে দুপা পেছনে চলে গেলাম। ওই কাঠফাটা রোদের দুপুরেও আমার চোখের চারিদিকে অন্ধকার দেখতে লাগলাম। এই বিশ্বজগতের সমস্ত কোলাহল আমার 2 কানে পৌঁছনোর আগেই থেমে গেল। এই গভীর অন্ধকার আমাকে চারিদিক থেকে ঘিরে ধরল। কতক্ষণ পরে ঠিক জানি না প্রকৃতিস্থ হলাম, ততক্ষণে আমার হাতে হাত করা পড়ে গেছে। যোগেশবাবু, আপনার জন্য আমি দুঃখিত, কিন্তু কি করব বলুন? আমাদের কাজ সবার আগে। আপনি জেনে শুনে যেভাবে নিজের অপরাধ মোক্ষদার ওপর চাপাতে যাচ্ছিলেন, তাতে আপনাকে ভালো লোক বলে মনে হলো না। সে যাই হোক, সেদিন আমার সাথে আপনার প্রথম দেখা হয়। সেদিনই আপনার মুখে ঘটনা শোনার পর আমি কোনোভাবে আসল ঘটনাটা ঠিক বুঝতে পেরেছিলাম। সেজন্যই আপনার পুরস্কারে 1000 টাকা দস্তুর মতো লেখাপড়া করে অন্য ভদ্রলোকের কাছে জমা রাখতে বলি। আপনিও দেখেছেন আর আপনিও জানেন, খালি হাত কখনো কারো মুখে ওঠে না। আপনি আমার কথা শুনলেন, তাই এতে আপনার হৃদয়ের একটা মহৎ উদারতার পরিচয় পাওয়া গেল। শশীভূষণ আপনার শত্রু হলেও যে সে নিরপরাধ তা আপনি মন থেকে জানতেন।
আপনার অপরাধে তাকে শাস্তি পেতে হবে এটা ভেবে আপনার যথেষ্ট অনুতাপ হওয়ার জন্যই এই পুরস্কারের ব্যবস্থা করেন। এখন 2-4টে প্রমাণ দেখিয়ে দিলে আপনি যে এক অর্বাচীনের হাতে কেসটা দেননি সে সম্বন্ধে আপনার কোনো সন্দেহ থাকবে না। যেদিন লীলা খুন হয় সেদিন রাত 10টার সময় বাগানে আপনার সঙ্গে শশীভূষণের খুব রাগারাগি কথা কাটাকাটি হয়। আপনি তাকে খুন করবেন বলে উচ্চকণ্ঠে শাসিয়েছিলেন। অবশ্যই আপনার সেই চিৎকার শশীভূষণ ছাড়াও অন্যদের কানে গেছিল। এর কিছুক্ষণ পরই শশীভূষণ তার ছুরি চুরির কথা জানতে পারে। শশীভূষণকে না বলে সেটা আপনিই নিয়েছিলেন। আপনার এই না বলে ছুরি নেওয়ার সপক্ষেও আমি 2-1টা প্রমাণ জোগাড় করেছি। সেদিন শশীভূষণের কটু কথাতে আপনার রক্ত গরম হয়ে উঠেছিল। আপনি বাড়িতে ফিরে নিজেকে কিছুতেই সামলাতে পারেননি। তারপর আপনি শশীভূষণকে হত্যা করার পরিকল্পনা করে আবার তার বাড়িতে আসেন। আর আপনার মাথায় হঠাৎ কি একটা প্ল্যান আসাতে সেই বৈঠকখানা ঘর থেকে ছুরিটা চুরি করার কাজ করেন। ঠিক তখনই কিন্তু একজন কাজের মেয়ে আপনাকে দেখেছিল। আপনি ভদ্রলোক, সে কাজের লোক, সুতরাং তখন সে আপনার ওপর সন্দেহ করতে পারেনি। এদিকে যখন এভাবেই 2-1টা ছোট্ট ঘটনা আরম্ভ আর সমাপ্ত হয়ে গেল, তখন শশীভূষণ সেই বৈঠকখানার ছাদে বসে মদ খাচ্ছে। বাগানে আপনাদের বাঘ বিদণ্ডার পরে আপনি যখন চলে গেলেন তখন কোনো এক অজানা কারণে শশীভূষণের মনে একটা বড় অস্বস্তি উপস্থিত হয়। আর সে দশা দূর করার জন্য সে আবার বৈঠকখানার ছাদে উঠে মদ্যপান আরম্ভ করে। সত্যি লোকটার মাথা খেয়েছিল এই মদই। যতটা পারে বসে বসে সে মদ খেলো, তারপর বাকিটা বোতলের মুখি চেপে যখন ঘরের আলমারিতে রাখতে যায় তখন দেখে আলমারি খোলা আর সেখানে ছুরিটা নেই। তারপর 2-1বার এদিক ওদিক খুঁজে না পেয়ে বাড়ির ভেতরে চলে যায়। আর লীলাকেও সে ছুরিটা হঠাৎ অদৃশ্য হওয়ার কথা বলে। সেই সময় তার শোয়ার ঘরের পাশের গলিপথে মুখ্যদা কোনো লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। মুখ্যদাকে আমি সেই লোকটার নাম জিজ্ঞেস করায় সে বলল সেই লোকটাকে চেনে না, আগে কখনো দেখেনি। তখন আমি আর একটা কৌশল করে আপনাদের মুখোমুখি নিয়ে আসি। আপনি তার মুখে তখন যে সব কথা শুনছিলেন তা ছিল পূর্ব পরিকল্পিত। আমি তাকে ওইভাবে অভিনয় করতে শিখিয়েছিলাম। যাই হোক, মুখ্যদা আপনাকে দেখা মাত্র চিনতে পারে। তখন রহস্যটা অনেক পরিষ্কার হয়ে যায়। কিন্তু তা হলেও শুধু মুখ্যদার কথা আমি বিশ্বাস করিনি। সেটা ডিটেকটিভদের স্বভাবও নয়। সেই প্রাচীরের পাশের পায়ের চিহ্নগুলো মিলিয়ে দেখার একটা সুযোগ পেয়ে গেলাম এক সময়। সেজন্যই ঠিক করে নি আপনাকে আমার বাগান বাড়িতে নিয়ে যাব। কেননা সেখানে সদ্য বানানো মাটির সিঁড়ি বেয়ে উঠতে হয়। আপনিও তাই করলেন, খালি পায়ে উঠলেন। তাতেই সেই নরম মাটিতে আপনার পায়ের সব দাগ পড়ে গেল। আর আমি সেইগুলোর সাথে ময়দার ছাপে তোলা সেই পথের দাগগুলো মিলিয়ে বুঝতে পারি দুটো একই পায়ের চিহ্ন এবং সেই পা আপনারই। এতটা বলে তিনি উঠে দাঁড়ালেন। আবার উৎসাহের সাথে বললেন, মুখ্যদা মেয়েটা ভারী বুদ্ধিমতী, কি জানেন যোগেশবাবু? তাহলেও আমি কিন্তু মুখ্যদার উপর সম্পূর্ণ নির্ভর করতে পারিনি। আপনার সাথে দেখা করার সময় সে যদি আমার কথা আপনাকে বলে দেয়, আমি আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছি যদি ফাঁস করে দেয়, অথবা আপনি কৌশলে তার মুখ থেকে কোনো কথা বের করে নিয়ে আমার পরিকল্পনা বুঝতে পারেন, এই আশঙ্কা করে আমি এই লোকটাকে তখন আপনার বাড়ি পর্যন্ত ধাওয়া করতে বলেছিলাম। আপনি বাড়িতে যান নাকি অন্য কোথাও যান, কি করেন, আপনার মুখের ভাব কীরকম, এইসব লক্ষ্য করতে বলেছিলাম। যখন আপনি বাড়িতে ঢুকলেন লোকটা তারপরও 2 ঘন্টা আপনার বাড়ির সামনে অপেক্ষা করছিল। যখন দেখলো আপনি আর বেরিয়ে আসছেন না তখন নিশ্চিন্ত মনে ফিরে এলো। তারপর আপনার নামে আজ ওয়ারেন্ট বের করে আমার কর্তব্য শেষ করলাম। সত্যি বলতে অনেক কেস আজ অবধি আমার হাতে এসেছে, কিন্তু তার মধ্যে এই একটা ছাড়া এমন অদ্ভুত কোনোটাই নেই। তাহলে এতদিনে নিশ্চয়ই বুঝলেন শশীভূষণ বাবু, নিরপরাধ আর আসল হত্যাকারীকে। আমি যে কি মনে করে অক্ষয়বাবুকে তখন আমার কাজে নিযুক্ত করেছিলাম সেটা ঠিক বুঝিয়ে বলতে পারবো না। কতটা ভয়, কতটা রাগে, আবার কতটা অনুতাপে তখন যেন আমি উন্মাদের মতো হয়ে গিয়েছিলাম প্রায়।
আমি আর কি বলবো, আর কি বা বলার থাকতে পারে আমার। সর্বশক্তিমান ঈশ্বর আমার এই দুর্ভাগা হৃদয়ের সব কথাই জানেন। যাকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম, তাকে একজন পাষণ্ডের হাতে ভয়ঙ্করভাবে অত্যাচারিত হতে দেখে আমার হৃদয়ে যে কি বিষের জ্বালা আরম্ভ হয়েছিল তা তিনি সবই জানেন। সেদিন যদি আমার সেই ভুলটা না হতো, আমি যদি ঠিকভাবে শশীভূষণকেই মারতে পারতাম, তাহলে বোধহয় আজ সুখেই মরতে পারতাম। লীলাকে একজন নররাক্ষসের কবল থেকে উদ্ধার করে মনে করতাম আমার মৃত্যুতে অন্তত একটা ভালো কাজ হলো। কিন্তু হায়, মানুষ মনে করে যা তার আর কিছুই হয় না। সেই জগদীশ্বরের ইশারাতেই পুরো জগৎ সমানভাবে চলছে। সেখানে মানুষ মানুষের কি বিচার করবে, তার এমনই রচনা কৌশল যে পাপী শাস্তি পায়ই পায়। দুগ্ধপোষ্য কথা না বলতে পারা শিশু যেমন বাঘের কবলে পড়লে প্রথমে নিজের বিপদ বুঝতে পারে না, বরং যতক্ষণ না কেউ কোনোভাবে তার ক্ষতি করছে ততক্ষণ সে তার জলজলে চোখ আর দুলতে থাকা পেলব শরীর নিয়ে টলমল পায়ে চলতে থাকে। আমিও তেমনই এই দুঃখে ঘেরা বিপদ সংকুল কঠিন সংসারের বাস্তবতা নিয়ে কোনো এক অজানা উদ্দেশ্যে অবিশ্রান্ত ক্লান্তিতে এগিয়ে যাচ্ছিলাম। দু চোখে ছিল অদৃশ্য স্বপ্ন। তারপর যখন দেখলাম কোনো এক অপ্রতিহত দুর্দান্ত আঘাতে আমার সেই স্বপ্ন ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, তখন আর অবলম্বন না পেয়ে আশা ভরসাহীন হয়ে এক বুক কষ্ট নিয়ে কেবলমাত্র শেষ একবারের জন্য এক ফোঁটা চোখের জল ফেললাম। যোগেশের এই মর্মস্পর্শী আত্মকাহিনী যখন শেষ হলো, তখন চকিতে তাকিয়ে দেখি বাইরের আকাশটা ফর্সা হয়ে আসছে। নানা রকম পাখির কলতানে ধীরে ধীরে মুখরিত হয়ে উঠছে চারপাশ। আমি যোগেশের বলে চলা কাহিনীতে এমনই ডুবে গিয়েছিলাম যে প্রকৃতির এই চিরকালীন পরিবর্তন ঠিক কখন হলো তা বুঝতেই পারিনি। আমি তাড়াতাড়ি আর একটা চুরুট ধরিয়ে উঠে পড়লাম। এমন সময় বাইরে থেকে একজন প্রহরী সশব্দে গরাদের তালা খুলে ফাঁসির আসামি হতভাগ্য যোগেশের খাবারের থালাটা আনলো এই শেষবারের জন্য। এর 1 ঘন্টার মধ্যেই রাত ফুরিয়ে সকাল হয়ে গেল। যোগেশচন্দ্রর নাম এই জগতে জীবিত মানুষের তালিকা থেকে চিরকালের জন্য মুছে গেল। হতভাগ্য ফাঁসি কাঠটা নিজের পাপের প্রায়শ্চিত্ত করল আরও একবার। ভাবছেন তো আমি কে? আমি আজ 32 বছর এই জেলখানায় কাজ করছি। আমি একজন কারাধ্যক্ষ। কিন্তু বিশ্বাস করুন, এমন শোচনীয় ব্যাপার আমার আমলে আর কখনো ঘটেনি। সেদিন থেকে যেন নিজের ও নিজের কারাধ্যক্ষ পদটার উপরে আমার একটা ঘৃণা বোধ হতে লাগলো। আশা করি ওই জগদীশ্বর একবারের জন্য হলেও এবারে যোগেশচন্দ্রকে স্বস্তি দেবে, তার পরলোকগত আত্মাকে শান্তি বিধান করবে। এতক্ষণ তোমরা শুনলে খুনে প্রতিশোধ, রচনা 5 কড়ি দে। আজকের গল্প পাঠ তথা যোগেশের চরিত্রে আমি সায়ন্তন। আংশিক গল্প পাঠ তথা কারাধ্যক্ষের চরিত্রে প্রীতম পুরকাইত। শশীভূষণের চরিত্রে রক্তিম। লীলার চরিত্রে তৃষা। নরেন্দ্রনাথের চরিত্রে আর্য। লীলার মা তৃষা। অক্ষয় কুমারের চরিত্রে ইভান। গল্পের শব্দ সংযোজন ও আবহ সঙ্গীতে আর্য ও শঙ্খ। প্রচ্ছদ অঙ্কন সৌভিক। শেষ হলো আমাদের আজকের নিবেদন। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট বক্সের মাধ্যমে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেক সপ্তাহে এরকম নতুন স্বাদের কিছু গল্প শোনার জন্য। আগামী সপ্তাহে আমরা আবার ফিরে আসব আরও একটি নতুন নিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।